ওয়েলকাম টু ডেস্টিনেশন WBCS। পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এখন একটা ফেস্টিভ সিজন চলছে। ফেস্টিভ সিজন এই অর্থে যে তোমাদের এখন প্রচুর পরীক্ষা, কোনটা ছেড়ে কোনটা দেবে এরকম একটা সিচুয়েশন চলে এসছে। সামনেই তোমাদের SI মেইনস আছে, তারপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল আছে, ক্লার্কশিপের আবার মেইনস আছে, KP কনস্টেবল আছে, আবার WBCS এর বিগুল বেজে গেছে। তো অতএব প্রচুর পরীক্ষা, মানে প্রিপারেশন মেইনস এবং প্রিলিমস দুটোরই নিতে লাগছে। তো সেই অর্থে তোমরা যেহেতু মানে অত খুঁটে অত ডিটেলসে বই পড়তে পারবে না, সেই জন্য তোমাদের জন্য ম্যারাথন ভিডিও। আমার আগের ভিডিও যারা দেখোনি তারা দেখবে, সেখানে প্রাচীন ভারতের ইতিহাসের ওপর রয়েছে। এবার যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা আর্লি মেডিয়াভেল এবং মেডিয়াভেলের মধ্যে মোগল এবং ভক্তিবাদ সুফিবাদ, বেঙ্গল চ্যাপ্টার এবং হচ্ছে তোমার শেরশাহ ও শিবাজি, ওই চ্যাপ্টারটার উপরে আরেকটা ভিডিও আনবো। এখানে আমরা আর্লি মেডিয়াভেলের সঙ্গে সুলতানি যুগ এবং বিজয়নগর বাহুমনি এটাকে কভার করেছি। তো প্রথমে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দুটো ডিসক্লেমার দিয়ে রাখি। এক হচ্ছে, তোমরা কিন্তু এখানে যেটা লেখা আছে সেটা দেখাচ্ছে, সেটাকে দেখে বোঝার চেষ্টা করবে না, কারণ এটা আমার পক্ষেই পড়া কষ্ট হয়ে যাচ্ছে, তোমাদের পক্ষে আরো অসুবিধা। শুধু চোখে প্রেসার পড়বে না, মাথাতেও প্রেসার পড়বে। এবং 2 নম্বর যেটা বক্তব্য তোমাদের কাছে সেটা হচ্ছে যে দেখো, ভিডিও দেখার পরে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব নতুন হলে পারে এবং বন্ধুদের সাথে শেয়ার করা সেটা কিন্তু ভুলে যাচ্ছ। হয়তো ভিডিও দেখছো, অনেকের ভালো লাগছে, লাইক করছো না, এই ভেবে হয়তো যে সেটা অন্য কারো কাছে পৌঁছে গেলে সে হয়তো ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আবার অনেকে এরকম আছো যারা মনে করছো যে ভিডিওটা ভালো লাগেনি, লাইক কমেন্ট করার মতো কিছু নেই। তাদেরকে বলছি তোমরা বেশি করে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের যে পরিমাণ সময় নষ্ট হয়েছে সেটা যেন বন্ধুদেরও হয়। তো যাই হোক, শুরু করি। আমাদের ফার্স্ট যে বিষয়টা রয়েছে সাউথ ইন্ডিয়া, এটা আমাদের আর্লি মেডিয়াভেলের মধ্যে পড়ে, মানে হর্ষবর্ধন পরবর্তী যে প্রেক্ষাপট সেটা আমাদের আর্লি মেডিয়াভেল। তো সাউথ ইন্ডিয়ার মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দক্ষিণ ভারতকে দুভাগে ভাগ করা হয়, একটা বলা হয় সাউথ, একটা বলা হয় ফার সাউথ। ফার সাউথ মানে হচ্ছে সুদূর দক্ষিণ, অর্থাৎ তুঙ্গভদ্রা নদী পর্যন্ত, আর একটা তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ দিক পর্যন্ত। তো আমরা যেটা সাউথ যেটা করব, সেখানে মেইন দুটো ডাইনেস্টি থাকবে, একটা হচ্ছে চালুক্য, একটা হচ্ছে রাষ্ট্রকূট। চালুক্যদের ক্ষেত্রে অনেকগুলো শাখা রয়েছে, সেই শাখাগুলোকে প্রত্যেকটা আলোচনা করব এবং রাষ্ট্রকূটদের উপরে আলোচনা করব। আর ফার সাউথের মধ্যে রয়েছে পল্লব, চোল, মেইনলি এই দুটো। এর বাইরে রয়েছে পাণ্ড্য, তারপরে রয়েছে কদম্ব এবং গঙ্গা। গঙ্গাদের আবার দুটো শাখা রয়েছে, একটা হচ্ছে পশ্চিম, একটা পূর্ব। তো সেগুলো থেকে আমরা খুব অল্প ইনফরমেশন নেব। তো শুরু করি। প্রথমে হচ্ছে চালুক্য। চালুক্যদের যেটা মেইন শাখা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা, সেটা হচ্ছে বাতাপি চালুক্য বা বাদামি চালুক্য। তো বাতাপি বা বাদামি যে চালুক্য, তার প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম পুলকেশী। আর এই প্রথম পুলকেশী যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তার রাজধানী ছিল বাতাপি বা বাদামি। তো একটা পূর্ব নাম, একটা বর্তমান নাম। তো এটা মূলত কর্ণাটকে অবস্থিত। এই বংশের যেটা গুরুত্বপূর্ণ রাজা যিনি ছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় পুলকেশী। এবং দ্বিতীয় পুলকেশীর উপরে যে ইনফরমেশন গুলো আমরা পাই সেটা যে শিলালিপি থেকে পাই তার নাম হচ্ছে আইহোল প্রশস্তি, এবং এই আইহোল প্রশস্তি রচনা করেছেন রবি কীর্তি। আর দ্বিতীয় পুলকেশীর উপাধি ছিল দক্ষিণা পথনাথ। আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে, প্রাচীন ভারতের ভিডিওতে বলেছিলাম উত্তরা পথনাথ হচ্ছে হর্ষবর্ধনের উপাধি এবং দক্ষিণা পথনাথ হচ্ছে দ্বিতীয় পুলকেশীর উপাধি। আসলে দ্বিতীয় পুলকেশীর সঙ্গে হর্ষবর্ধনের যে যুদ্ধ হয়েছিল সেটা নর্মদার যুদ্ধ নামে পরিচিত, এবং এই যুদ্ধ মোটামুটি অমীমাংসিত। তো সেক্ষেত্রে উত্তর ভারতের মানে শ্রেষ্ঠ রাজা হিসাবে হর্ষবর্ধন উত্তরা পথনাথ, আর দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা হিসাবে দক্ষিণা পথনাথ হচ্ছে দ্বিতীয় পুলকেশী। আরেকটা উপাধি আছে, সেটা হচ্ছে উত্তরা পথস্বামী। এটা কিন্তু ধর্মপাল, সেটা আমরা পাল বংশের ক্ষেত্রে পড়বো। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, দ্বিতীয় পুলকেশী হচ্ছে পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মনকে পরাজিত করেছিল, কিন্তু প্রথম মহেন্দ্র বর্মনের পুত্র প্রথম নরসিংহ বর্মনের কাছে কিন্তু দ্বিতীয় পুলকেশী পরাজিত হয়েছিলেন। আর দ্বিতীয় পুলকেশীকে যেহেতু প্রথম নরসিংহ বর্মন পরাজিত করেছিল, দ্বিতীয় পুলকেশীর রাজধানী ছিল হচ্ছে বাতাপি বা বাদামি, তাই তিনি উপাধি ধারণ করেছিলেন বাতাপি কোন্ড। তো যাই হোক, তাহলে আমাদের দ্বিতীয় পুলকেশীর ক্ষেত্রে উল্লেখযোগ্য ইনফরমেশন হচ্ছে আইহোল প্রশস্তি, এবং পরীক্ষায় যেটা আসে আইহোল প্রশস্তি রচয়িতাকে সেটা হবে রবি কীর্তি। আর দ্বিতীয় পুলকেশীর ক্ষেত্রে আরেকটা ইনফরমেশন দেখো, দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন, আর হর্ষবর্ধনের সময় হিউয়েনসাং এসেছিলেন। দ্বিতীয় পুলকেশীর সময়ও কিন্তু হিউয়েনসাং তার সাম্রাজ্যের এলাকা যেটা সেখানে তিনি গিয়েছিলেন। আর দ্বিতীয় পুলকেশীর সঙ্গে যুক্ত হচ্ছে মহেন্দ্র বর্মন, অর্থাৎ মহেন্দ্র বর্মনের যে এলাকা কাঞ্চি, সেখানেও কিন্তু হিউয়েনসাং গিয়েছিলেন। কিন্তু মূলত আমাদের পরীক্ষায় যেটা প্রশ্ন আসে হিউয়েনসাং এর সঙ্গে হর্ষবর্ধন, সেটা আসে। আচ্ছা, এই যে বংশটা বাতাপির যে চালুক্য বংশ, সেই বংশের শেষ রাজার নাম হচ্ছে দ্বিতীয় কীর্তি বর্মন।
দ্বিতীয় কীর্তিবর্মন তিনি হচ্ছেন এই বংশের শেষ রাজা। আর এখানে আমরা দুটো গুরুত্বপূর্ণ স্থাপত্য বা মন্দির সেটা পড়বো। তার মধ্যে একটা হচ্ছে সঙ্গমেশ্বর মন্দির। এই সঙ্গমেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন রাজা বিজয়াদিত্য, এবং বিরূপাক্ষ মন্দির এটা নির্মাণ করেছিলেন দ্বিতীয় বিক্রমাদিত্য। তো এই হচ্ছে আমাদের বাতাপির চালুক্য বংশ। নেক্সট আমাদের রয়েছে বেঙ্গির চালুক্য বংশ। বেঙ্গি আরেকটা জায়গা। এই বাতাপি চালুক্য বংশ যে সময়কালে ছিল সেই সময় তার পাশে একটি সাম্রাজ্য, সেটার নাম হচ্ছে বেঙ্গির চালুক্য বংশ। এই বেঙ্গির চালুক্য বংশের যে এলাকাটা ছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং এখানকার রাজধানী ছিল বেঙ্গি, সেখান থেকেই নাম হচ্ছে বেঙ্গির চালুক্য বংশ। আর এর প্রতিষ্ঠাতা বিষ্ণুবর্ধন। এর বেশি এখান থেকে আমাদের আর কোনো ইনফরমেশন প্রয়োজন নেই, কোনোদিনও কোনো পরীক্ষায় আসেনি, জাস্ট একটা লিঙ্কেজ বজায় রাখার জন্য এটা দেওয়া। নেক্সট হচ্ছে কল্যাণের চালুক্য বংশ। কল্যাণ বলতে হায়দ্রাবাদ সেই এলাকাটাকে বোঝানো হচ্ছে। কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দ্বিতীয় তৈলব, সেকেন্ড তৈলব। তিনি কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা। রাজধানী কল্যাণ, বর্তমানে হায়দ্রাবাদ। শ্রেষ্ঠ রাজা হচ্ছে ষষ্ঠ বিক্রমাদিত্য। ষষ্ঠ বিক্রমাদিত্য থেকে কিছু প্রশ্ন আসে। তিনি সিংহাসনে বসেন 1076 এডি, মানে খ্রিস্টপূর্বাব্দ নয়, 1076 এডিতে তিনি সিংহাসনে বসেন। কে? ষষ্ঠ বিক্রমাদিত্য। এবং এই সিংহাসনে বসাটাকে স্মরণীয় করে রাখার জন্য তিনি যে যুগটা যে অব্দ চালু করেছিলেন সেটা হচ্ছে বিক্রমাদিত্য অব্দ। তো সেই বিক্রমাদিত্য অব্দ হচ্ছে 1076 এডি। এটা কিন্তু কল্যাণের চালুক্য বংশের রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য চালু করেছিলেন। আর নেক্সট হচ্ছে ষষ্ঠ বিক্রমাদিত্যের যিনি সভাকবি ছিলেন তার নাম হচ্ছে বিলহন। আর বিলহন বিক্রমাদিত্যের ওপরে লিখেছিলেন, সেটার নাম হচ্ছে বিক্রমাঙ্ক দেবচরিত। পরীক্ষায় আসে বিক্রমাঙ্ক দেবচরিতের রচয়িতাকে, উত্তরটা হবে বিলহন। নেক্সট হচ্ছে এই ষষ্ঠ বিক্রমাদিত্যের রাজসভার আরেকজন জ্ঞানী ব্যক্তি, তার নাম হচ্ছেন বিজ্ঞানেশ্বর। নাম বিজ্ঞানেশ্বর, অতএব এটা বিজ্ঞান রিলেটেড বিষয় না, এটা তার নাম। বইটার নাম বিজ্ঞানেশ্বর ছিল না, বইটা হচ্ছে মিতক্ষরা, সামাজিক আইন বা অনুশাসনের উপরে লেখা। WBCS প্রিলিমসে কোশ্চেন এসেছিল যে মিতক্ষরা কিসের ওপর, সেখানে বিজ্ঞান একটা অপশন ছিল। বিজ্ঞানেশ্বর নাম থেকে সবাই বিজ্ঞান, অনেকেই, সবাই নয়, যারা ভুল করেছে তারা বিজ্ঞান অপশন করে এসেছিল, কিন্তু সেটা কিন্তু সামাজিক আইনের ওপরে। নেক্সট আমরা যে চালুক্যদের আর একটা শাখা, সেটা হচ্ছে লতার চালুক্য। লতা দক্ষিণ গুজরাটের একটা এলাকা, সেখানকার চালুক্য বংশ। এর প্রতিষ্ঠাতা হচ্ছে নিম্বার্ক। এর বাইরে আর কোনো ইনফরমেশন লাগবে না। নেক্সট যেটা, সেটা সোলাঙ্কি রাজপুত। অ্যাকচুয়ালি আমাদের আর্লি মেডিয়াবেল পিরিয়ডে এই সোলাঙ্কি রাজপুত যারা, এই সোলাঙ্কিরা কিন্তু অ্যাকচুয়ালি রাজপুতের অংশ, কিন্তু ওরা নিজেদেরকে চালুক্যদের বংশধর হিসাবে বলতো। ঐতিহাসিকরা বলেছেন যে চালুক্যদের সঙ্গে এদের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। যাই হোক, তো আমাদের চালুক্যর সঙ্গে একটা লিঙ্ক পাওয়া যায়, সেই অর্থে এখানে রাখা সোলাঙ্কি রাজপুত বা গুজরাটের চালুক্য। এই চালুক্যদের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এদের এলাকা ছিল কাথিয়াবার, বা গুজরাটের যে কাথিয়াবার এলাকা সেটা ছিল এদের এলাকা। আর এই বংশের উল্লেখযোগ্য রাজা হচ্ছেন প্রথম ভীম I, প্রথম ভীম অর্থাৎ ভীম I ছিল এই বংশের উল্লেখযোগ্য রাজা। এবং এই কারণেই উল্লেখযোগ্য যে তার সময় সুলতান মাহমুদের আক্রমণ হয়েছিল, এবং সোমনাথ মন্দির, সুলতান মাহমুদ আমরা আজকেই পড়ব। এই সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন 17 বার। তার মধ্যে 16তম বার তিনি যখন সোমনাথ মন্দির লুট করেন এবং ধ্বংস করেন, সেই সময় সোলাঙ্কিদের যে রাজা ছিলেন তার নাম হচ্ছে প্রথম ভীম। তো সেই সময় সোমনাথ মন্দির লুট করেন। আর এই ভীম I যে স্ত্রী, তার নাম হচ্ছে রানী উদয়মতি। এই রানী উদয়মতি রানী কি ভাব নির্মাণ করেছিলেন। এই রানী কি ভাব আমাদের যে নিউ সিরিজ অফ কারেন্সি যেটা আমাদের রয়েছে, সেই নিউ সিরিজ অফ কারেন্সিতে রানী কি ভাব রয়েছে, এটা নির্মাণ করেছিলেন রানী উদয়মতি। তিনি ভীম I বা প্রথম ভীমের স্ত্রী ছিলেন, এবং আমাদের রানী কি ভাব কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এই ভীম I-এরই মন্ত্রী ছিলেন বিমল শাহ। অমিত শাহ ভাববে না, বিমল শাহ। বিমল শাহ বিখ্যাত হচ্ছে দুটো মন্দিরের জন্য। একটা মন্দির হচ্ছে বিমল বাসাহি মন্দির, আর একটা হচ্ছে দিলাওয়ারা টেম্পল। এই দিলাওয়ারা টেম্পল তোমরা অ্যানসেন্ট হিস্ট্রিতে পড়েছো, মাউন্ট আবুতে অবস্থিত। জৈনদের যে প্রথম তীর্থঙ্কর অর্থাৎ ঋষভদেব, তার মন্দির, সেটা কিন্তু বিমল শাহ। এবং বিমল শাহ কে ছিলেন? ভীম I বা প্রথম ভীমের মন্ত্রী ছিলেন। এবার প্রশ্ন হচ্ছে ভীম I-এর সময়কালে সোমনাথ মন্দির ধ্বংস হয়েছিল, সেই সোমনাথ মন্দিরকে রিকনস্ট্রাকশন, পুনরায় নির্মাণ কে করেছিলেন? তিনি হচ্ছেন রাজা কুমার পাল। তিনি কিন্তু এই বংশেরই ছিলেন, তিনি হচ্ছে সোমনাথ মন্দিরকে পুনরায় নির্মাণ করেছিলেন। এই হচ্ছে আমাদের চালুক্য, তাদের বিভিন্ন শাখা।
নেক্সট আমরা চলে আসবো রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটদের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ। আর এই দন্তি দুর্গ কে ছিলেন? দন্তি দুর্গ ছিলেন সেকেন্ড বিক্রমাদিত্য। সেকেন্ড বিক্রমাদিত্য তার মানে মন্ত্রী ছিলেন, সেখান থেকে তিনি সেকেন্ড বিক্রমাদিত্যকে সরিয়ে তিনি হচ্ছে রাষ্ট্রকূট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই বিক্রমাদিত্য টু যখন ছিল সেই সময়কালে তার সামন্ত হিসাবে তিনি কিন্তু আরবদের আক্রমণ প্রতিহত করেছিলেন। তো সেই জিনিসটা ইম্পর্টেন্ট। আর রাষ্ট্রকূটদের রাজধানী ছিল হচ্ছে মান্যক্ষেত, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। এই রাষ্ট্রকূটদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজা বা গ্রেট রুলার বা সর্বশ্রেষ্ঠ রাজা তিনি হচ্ছেন তৃতীয় গোবিন্দ। এই নামটা তোমরা পাল প্রতিহার রাষ্ট্রকূট যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল সেখানে পাবে। তো তৃতীয় গোবিন্দ হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রাষ্ট্রকূটদের মধ্যে, ত্রিশক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন। সামরিক অভিযানের কারণে মানে তিনি যুদ্ধে খুব দক্ষ ছিলেন, এই যুদ্ধে দক্ষ থাকার কারণে তাকে মহাভারতের অর্জুন কিংবা আলেকজান্ডারের সাথে তুলনা করা হয়। আলেকজান্ডার প্রাচীন ভারতে পড়িয়েছি, যারা প্রাচীন ভারতের ভিডিও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখবে, কারণ প্রাচীন ভারতের ভিডিওর মধ্যে আমি সেই সমস্তই বিষয় আলোচনা করেছি যেটা তোমাদের এক্সাম ওরিয়েন্টেড। আলেকজান্ডার মাত্র 19 মাস ভারতে ছিলেন। WBCS প্রিলিমস এর কোশ্চেন, কত মাস ভারতে ছিলেন? 19 মাস হবে তার উত্তর। 326-এ হচ্ছে তিনি যুদ্ধ করেছিলেন পুরুষ সাথে হিদাসপিসের যুদ্ধ, ওগুলো তোমরা ওখানে কিন্তু পাবে। তো যাই হোক, আলেকজান্ডার এবং অর্জুনের সাথে তুলনা করা হতো তৃতীয় গোবিন্দকে। আর এই বংশে আরেকজন উল্লেখযোগ্য রাজা হচ্ছেন প্রথম অমোঘ বর্ষ। আর প্রথম অমোঘ বর্ষকে বলা হতো দক্ষিণের অশোক। তিনি কবিরাজ মার্গ রচনা করেছিলেন, মানে কানাড়া ভাষায় একটা সাহিত্য রচনা করেছিলেন, সেটার নাম হচ্ছে কবিরাজ মার্গ। এটার উপরে কোশ্চেন আসে, কবিরাজ মার্গ কে রচনা করেছেন? আনসারটা হবে অমোঘ বর্ষ আর প্রথম অমোঘ বর্ষ। এবং প্রথম অমোঘ বর্ষ কোন বংশের রাজা ছিলেন? অবশ্যই রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন। এছাড়াও প্রশ্নোত্তর রত্নমালিকা, এটা সংস্কৃত গ্রন্থ, সেটাও কিন্তু প্রথম অমোঘ বর্ষ রচনা করেছিলেন। এই বংশের আরেকজন গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে তৃতীয় কৃষ্ণ। তিনি সকল দক্ষিণ দিগাধিপতি উপাধি ধারণ করেছিলেন এবং রামেশ্বরমে একটা বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন। খুব ক্রিটিক্যাল কোশ্চেন হলে এটা দেয়, তবে দিয়েছে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটা রয়েছে যে রামেশ্বরমে বিজয় স্তম্ভ কে নির্মাণ করেছে? আনসারটা হবে তৃতীয় কৃষ্ণ, রাষ্ট্রকূট রাজা। আর তৃতীয় কৃষ্ণের উপাধি ছিল সকল দক্ষিণ দিগাধিপতি। আর এই বংশের শেষ রাজা হচ্ছে চতুর্থ অমোঘ বর্ষ, যাকে বলা হতো কার্ক, কয়াকার কয় রেপ, কার্ক বা চতুর্থ অমোঘ বর্ষ হচ্ছে রাষ্ট্রকূটদের শেষ রাজা। আর এখানকার স্থাপত্যের মধ্যে ইলোরার কৈলাসনাথ মন্দির, অজন্তা ইলোরা নাম শুনেছ? ইলোরার যে কৈলাসনাথ মন্দির সেটা নির্মাণ করেছিলেন প্রথম কৃষ্ণ। ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন প্রথম কৃষ্ণ। আর তৃতীয় কৃষ্ণ যিনি, তিনি রামেশ্বরমে একটা স্তম্ভ ইসে পাওয়া গেছে, তার রামেশ্বরম পর্যন্ত তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন জন্য সেখানে একটা বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন। কিন্তু তৃতীয় কৃষ্ণ নয়, প্রথম কৃষ্ণ হচ্ছে ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছে। আর এলিফ্যান্টাই যে গুহা চিত্র রয়েছে সেটা রাষ্ট্রকূটদের সময়কালেই নির্মিত গুহা চিত্র। নেক্সট আমরা চলে যাব চোল। চোল হচ্ছে ফার সাউথ বা সুদূর দক্ষিণ, অর্থাৎ তুঙ্গভদ্রার দক্ষিণে অবস্থিত। চোল সাম্রাজ্যের যে এলাকা ছিল সেটা হচ্ছে তাঞ্জোর, ত্রিচিনপল্লী এবং পুদুকোটাই। তাঞ্জোর, ত্রিচিনপল্লী এবং পুদুকোটাই, এটা হচ্ছে চোলদের এলাকা ছিল। চোলদের প্রথম রাজা কে ছিলেন? এখানে আমাদের দুটো বিষয় থাকবে। একটা হচ্ছে ঐতিহাসিকভাবে প্রথম রাজা কে ছিলেন, সেটা কিন্তু অনেক আগে মৌর্যদের সময়কালে, সেটা হচ্ছে তোমার 200 খ্রিস্টাব্দ, মৌর্যদের পরবর্তীকালে একদম প্রথম দিকটায় আর কি, আমাদের মানে বহু পুরনো আর কি। তো যাই হোক, প্রথম যে ঐতিহাসিক রাজা, যদি কোশ্চেন যদি থাকে ঐতিহাসিক রাজা কে ছিল, প্রথম ঐতিহাসিক রাজা, আনসারটা হবে কারিকল, 200 খ্রিস্টাব্দ নাগাদ। আর যদি এমনি প্রতিষ্ঠাতা বলে সেটা কিন্তু পরবর্তীকালে তোমার হচ্ছে মানে যেটা আমাদের আর্লি মেডিয়াভেল সেই সময়কালে, ঠিক আছে। তো প্রতিষ্ঠাতা এমনি বিজয়ালয়, সেটা 850 মানে 850 খ্রিস্টাব্দে। আর 200 খ্রিস্টাব্দ যেটা সেই সময়কালে ছিলেন কারিকল। এই জন্য কারিকলকে বলা হয় ঐতিহাসিক রাজা, প্রথম ঐতিহাসিক রাজা বলা হয়, কারণ চোলদের উল্লেখ আমাদের মহাভারতেও রয়েছে, এটা মাথায় রাখবে। তো যাই হোক, তো প্রথম ঐতিহাসিক রাজা বললে কারিকল হবে, আর প্রতিষ্ঠাতা বললে বিজয়ালয় হবে। কিন্তু যথার্থ প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে সেটা হবে প্রথম পরান্তক। এবার প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠাতা এবং যথার্থ প্রতিষ্ঠাতার মধ্যে কি পার্থক্য? প্রতিষ্ঠাতা যিনি, তিনি জাস্ট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, তিনি হয়তো সামন্ত ছিলেন, সেখান থেকে রাজার পর্যায়ে উন্নীত হচ্ছেন, কিন্তু তার সময়কালে সাম্রাজ্য বিস্তৃত হয়নি। তো যেটা সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল যার সময়কালে, তিনি হচ্ছেন প্রথম পরান্তক। তার প্রথম পরান্তককে বলা হয় যথার্থ প্রতিষ্ঠাতা।
প্রথম পরান্তকের যে উপাধি ছিল সেটা হচ্ছে মাদুরাই কোন্ড। মাদুরাই কোন্ড, মাদুরাই হচ্ছে পাণ্ড্যদের এলাকা, পাণ্ড্যদের রাজধানী, ঠিক আছে, সেই মাদুরাই কোন্ড। আর এখানে একটা যুদ্ধ আছে, যুদ্ধটার নাম হচ্ছে তাক্কোলামের যুদ্ধ। এই যুদ্ধে কিন্তু প্রথম পরান্তক তৃতীয় কৃষ্ণের কাছে পরাজিত হয়েছিল। আর একবার বলছি, যুদ্ধের নাম হচ্ছে তাক্কোলামের যুদ্ধ। এখানে তোমার প্রথম পরান্তকের সাথে যুদ্ধ হয়েছিল রাষ্ট্রকূট তৃতীয় কৃষ্ণ, তার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন প্রথম পরান্তক। নেক্সট উল্লেখযোগ্য রাজা হচ্ছে রাজরাজ প্রথম। প্রথম রাজরাজ চোলদের উল্লেখযোগ্য দুটো রাজা পাবে, একটা প্রথম রাজরাজ, একটা রাজেন্দ্র চোল। এই দুটোই ইম্পর্টেন্ট, এখান থেকেই পরীক্ষায় কোশ্চেন আসে। প্রথম রাজরাজ যিনি ছিলেন তার সময়কালে চোলদের স্বর্ণযুগের সূচনা হয়। চোলদের প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হয় প্রথম রাজরাজকে, কারণ সাম্রাজ্যের যে একটা বিস্তার, চোলদের যে ফেমাস হয়েছিল যে কারণের জন্য, সাম্রাজ্য বিস্তারের জন্য, সেটার সূচনা হয়েছিল প্রথম রাজরাজের সময়। সেই জন্য প্রথম রাজরাজকে বলা হয় চোলদের প্রকৃত প্রতিষ্ঠাতা। দেখো, আমরা চোলদের প্রতিষ্ঠাতার উপরেই কিন্তু অনেক তথ্য, একটা হচ্ছে প্রথম ঐতিহাসিক রাজা কারিকল, সেকেন্ড হচ্ছে প্রতিষ্ঠাতাকে, সেটা কিন্তু আমরা বিজয়ালয় পাবো। তারপরে হচ্ছে যথার্থ প্রতিষ্ঠাতা প্রথম পরান্তক, আর প্রকৃত প্রতিষ্ঠাতা যেটা বলবে সেটা হচ্ছে আমাদের প্রথম রাজরাজ। নেক্সট হচ্ছে লিপি কোনটা, প্রথম রাজরাজের ওপরে লিপি, তাঞ্জোর শিলালিপি। তাঞ্জোর আমরা রাজেন্দ্র চোলের ক্ষেত্রেও পাবো। নেক্সট হচ্ছে মালদ্বীপ, শৈলেন্দ্র সাম্রাজ্য, এগুলো দখল করেছিল প্রথম রাজরাজ। মালদ্বীপ মানে ভারতের যে মেইনল্যান্ড, সেখান থেকে বেরিয়ে। আর শৈলেন্দ্রদের যে সাম্রাজ্য সেটা বঙ্গোপসাগরের যে বিভিন্ন বঙ্গোপসাগর পার করে যে বিভিন্ন রাজ্য, যেরকম জাভা রয়েছে, যেটাকে জবদ্বীপ বলা হচ্ছে, সেই এলাকাগুলো যেটা রয়েছে, সুমাত্রার এলাকা রয়েছে, সেখানেও কিন্তু তিনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন। সিংহলের রাজা পঞ্চম মহেন্দ্রকে হারিয়ে সিংহলের উত্তর অংশ, সিংহল মানে আজকে শ্রীলঙ্কা, তার উত্তর অংশের নাম তিনি রেখেছিলেন মুমাদি চোলা মন্ডলম। আর তিনি একটা নৌবাহিনী গঠন করেছিলেন। তো ভারতের ক্ষেত্রে শুধুমাত্র চোল সাম্রাজ্যই, প্রাচীন ভারত বা প্রাচীন ভারতের পরবর্তীকালে আর্লি মেডিয়াভেলের ক্ষেত্রে ভারতের যদি কোনো রাজবংশ নৌবাহিনী গঠন করে এবং যথার্থ নৌবাহিনী যারা সমুদ্রের এলাকায় মানে দখল করেছে, সেটা কিন্তু চোল। এবং এই চোলদের ক্ষেত্রে বিশেষ করে প্রথম রাজরাজ তিনি কিন্তু নৌবাহিনীটা গঠন করেছিলেন, এবং এই নৌবাহিনীর সাহায্যে মালদ্বীপ শৈলেন্দ্র সাম্রাজ্য দখল করেছিলেন। পরবর্তীকালে রাজেন্দ্র চোল সেটাকে কিন্তু মানে আলট্রা প্রো লেভেলে নিয়ে যায় আর কি। তো রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল, তাকে শ্রেষ্ঠ রাজা বলা হয়। তার উপাধি ছিল গঙ্গাই কোন্ড চোলা বা গঙ্গা বিজেতা। তার রাজেন্দ্র চোলের উপাধি হচ্ছে গঙ্গাই কোন্ড চোল বা গঙ্গা বিজেতা। এটার উপরে কিন্তু পরীক্ষায় খুব প্রশ্ন আসে, গঙ্গা বিজেতা বা গঙ্গা বিজেতাও দেয় না, গঙ্গই কোন্ড চোল উপাধি কে ধারণ করেছিলেন? উত্তর হবে প্রথম রাজেন্দ্র। নেক্সট হচ্ছে লিপি, হচ্ছে তাঞ্জোর লিপি। এই তাঞ্জোর লিপি তুমি রাজরাজ ওয়ানের ক্ষেত্রেও পাবে। এছাড়া রাজেন্দ্র চোলের ক্ষেত্রে আরেকটা লিপি রয়েছে, সেটা তিরুমালাই লিপি। রাজেন্দ্র চোল নতুন রাজধানী করেছিল, সেটার নাম হচ্ছে গঙ্গইকোন্ড চোলাপুরম। গঙ্গইকোন্ড চোলাপুরম নতুন রাজধানী, আর এটা কাবেরী নদীর তীরে অবস্থিত। বঙ্গোপসাগরকে তিনি চোল হ্রদে পরিণত করেন, অর্থাৎ চোলদের বিশাল সাম্রাজ্য, বঙ্গোপসাগরে ছোট ছোট যত দ্বীপ রয়েছে, সুমাত্রা, জাভার এলাকা, সমস্ত কিছু তিনি দখল করেছিলেন। সেই অর্থে বলা হয় যে বঙ্গোপসাগরকে তিনি চোল হ্রদে পরিণত করেছিলেন। আর এই বংশের শেষ রাজা হচ্ছে তৃতীয় কুলোত্তঙ্গ। তাহলে চোলদের শেষ রাজা তৃতীয় কুলোত্তঙ্গ। নেক্সট হচ্ছে এখানে স্থাপত্যের মধ্যে বৃহদেশ্বর বা রাজরাজেশ্বর মন্দির, এটা তাঞ্জোরে অবস্থিত, আর এটা নির্মাণ করেছিলেন প্রথম রাজরাজ। প্রথম রাজরাজ নাম থেকে রাজরাজেশ্বর মন্দির, এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে এখানে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে চোলেশ্বর মন্দির। এই চোলেশ্বর মন্দির হচ্ছে এদের যে ফাউন্ডার অর্থাৎ বিজয়ালয়, তিনি নির্মাণ করেছিলেন। আর এদের আর দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে নটরাজের যে ব্রোঞ্জ মূর্তি, সেটা চোলদের সময়কালের, এবং মহাভারতে চোলদের কথা উল্লেখ রয়েছে। নেক্সট এবং লাস্ট আমাদের ফার সাউথের যেটা বংশ, উল্লেখযোগ্য বংশ, সেটা হচ্ছে পল্লব ডাইনেস্টি। এই পল্লব ডাইনেস্টির ক্ষেত্রে প্রতিষ্ঠাতা হচ্ছে সিংহবিষ্ণু, আর সিংহবিষ্ণুর রাজসভার কবি ছিলেন হচ্ছে ভার্বি। তো সিংহবিষ্ণু হচ্ছে প্রতিষ্ঠাতা পল্লবদের, যাদের রাজধানী ছিল কাঞ্চি বা কাঞ্চিপুরম, আজকের দিনে চেন্নাইয়ের পাশে অবস্থিত সেই কাঞ্চি, সেখান তাদের প্রতিষ্ঠাতা সিংহবিষ্ণু। সিংহবিষ্ণুর যিনি সভাকবি ছিলেন তার নাম হচ্ছে ভার্বি। এখানে প্রথম মহেন্দ্র বর্মন, তার উপাধি ছিল বিচিত্র চিত্র। এই যে প্রথম মহেন্দ্র বর্মন, একে পরাজিত কে করেছিল? একে আমরা চালুক্যদের ক্ষেত্রে দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় পুলকেশী হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মনকে পরাজিত করেছিল। আর প্রথম মহেন্দ্র বর্মনেরই পুত্র হচ্ছে প্রথম নরসিংহ বর্মন, তিনি আবার দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে, মানে পিতাকে যে পরাজিত করেছিল তাকে পরাজিত করে মানে প্রতিশোধ নিয়েছিলেন। তো যাই হোক, প্রথম মহেন্দ্র বর্মন যে, প্রথম মহেন্দ্র বর্মনের উদাহরণ ছিল বিচিত্র চিত্র।
আর তিনি হচ্ছে দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিলেন। প্রথম মহেন্দ্র বর্মনের যে পুত্র তার নাম হচ্ছে প্রথম নরসিংহ বর্মন, তার উপাধি ছিল বাতাপি কণ্ড। কেন বাতাপি কণ্ড? কারণ তিনি বাতাপির রাজাকে পরাজিত করেছিলেন, সেই জন্য তার নাম ছিল, উপাধি ছিল বাতাপি কণ্ড। আর তার সময় মহাবলীপুরমের নাম হয় মামল্লপুরম। মহাবলীপুরম বিখ্যাত হচ্ছে রথ মন্দিরের জন্য, সপ্ত প্যাগোডা, মহাভারতের 5 ভাই, তার সঙ্গে গণেশ এবং দ্রৌপদী 7 জনের মন্দির রয়েছে, মনোলিথিক স্ট্রাকচার, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1984 এর তকমা পায়। এখানে হচ্ছে একটা পাহাড় কেটে সেই পাহাড়কে রথের আদলে মন্দির নির্মাণ করা হয়েছে। তো সেটাই হচ্ছে আমাদের মানে মহাবলীপুরমের রথ মন্দির। আর সেই মহাবলীপুরমের নাম প্রথম নরসিংহ বর্মনের সময় হয় মামল্লপুরম। আর এই প্রথম নরসিংহ বর্মনের সময় হিউয়েন সাং কাঞ্চিতে আসেন। নেক্সট হচ্ছে আমাদের দ্বিতীয় নরসিংহ বর্মন, তার সভাকবি ছিলেন দন্দিন। দন্দিনের লেখা বইটার নাম হচ্ছে দশকুমার চরিত, পরীক্ষায় ইম্পর্টেন্ট আসে। শেষ রাজা হচ্ছে অপরাজিত বর্মন। এবার এখানে তোমরা কয়েকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন যে ছিল তার সময় একটা মন্দির, সেটা হচ্ছে ভৈরব কোনা মন্দির এবং অনন্তশ্বর মন্দির। এই দুটো মন্দিরের নির্মাতা হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন। আরেকবার বলছি, প্রথম মহেন্দ্র বর্মন পরাজিত হয়েছিল দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী ছিলেন বাতাপি চালুক্য বংশের রাজা। দ্বিতীয় পুলকেশীর সময়কালে শিলালিপি হচ্ছে আইহোল প্রশস্তি, আর আইহোল প্রশস্তির রচয়িতা হচ্ছে রবিকীর্তি। তো এবার এই লিঙ্ক করতে হবে, পড়তে পড়তে তোমরা যদি লিঙ্ক না করতে পারো তাহলে কিন্তু হবে না। ম্যাট্রিক্সটা খুব প্রয়োজন, একটার সাথে আরেকটাকে যদি লিঙ্ক করতে পারো, একটা পড়তে গিয়ে আরেকটা প্রসঙ্গকে যদি আনতে পারো, তবেই প্রিপারেশন ভালো হবে, পরীক্ষায় অপশনে কিন্তু কনফিউজ হবে না। না হলে পরীক্ষায় অপশন আসলে সব কিলবিল করবে এবং সব ভুলে যাবে। মাথায় রাখবে, এইভাবে পড়বে। তো যাই হোক, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে তোমার প্রথম মহেন্দ্র বর্মন, তিনি হচ্ছে ভৈরবকোনা মন্দির এবং অনন্তেশ্বর মন্দির, এই দুটো মন্দির তিনি নির্মাণ করেছিলেন। আর প্রথম মহেন্দ্র বর্মন যে ছিল তার উপাধি ছিল হচ্ছে বিচিত্র চিত্র। নেক্সট এখানে আরেকটা মন্দির রয়েছে, সেটা হচ্ছে মহাবলীপুরমের যে রথ মন্দির, যেটাকে সপ্ত প্যাগোডা বলা হচ্ছে, সেটা নির্মাণ করেছিলেন নরসিংহ বর্মন। আর এটা 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পায়। নেক্সট হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন যেটা নির্মাণ করেছিলেন, সেটা হচ্ছে কাঞ্চির কৈলাসনাথ মন্দির। কাঞ্চির কৈলাসনাথ মন্দির, কাঞ্চি হচ্ছে পল্লবদের রাজধানী ছিল। কাঞ্চির যে কৈলাসনাথ মন্দির সেটা নির্মাণ করেছিল হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে ইলোরার যে কৈলাসনাথ মন্দির সেটা নির্মাণ করেছিলেন প্রথম কৃষ্ণ, এবং সেটা হচ্ছে রাষ্ট্রকূট। কনফিউজড হবে না, কৈলাসনাথ মন্দির দুটো পাচ্ছ, একটা হচ্ছে কাঞ্চিতে, একটা হচ্ছে ইলোরাতে। ইলোরার যেটা সেটা হচ্ছে প্রথম কৃষ্ণ, আর কাঞ্চিতে যেটা সেটা দ্বিতীয় নরসিংহ বর্মন। এইভাবে কিন্তু মনে রাখবে। নেক্সট হচ্ছে এই পল্লবদের সময়কালে একটা বই, সেটা একটা গ্রন্থ, সেটার নাম হচ্ছে মত্তবিলাস প্রহসন, এটা প্রথম মহেন্দ্র বর্মন। তাহলে প্রথম মহেন্দ্র বর্মন প্রথমের যুদ্ধের দিক থেকে দেখি পরাজিত হয়েছিলেন দ্বিতীয় পুলকেশীর কাছে। প্রথম মহেন্দ্র বর্মনের উপাধি ছিল বিচিত্র চিত্ত। দুটো মন্দির নির্মাণ করেছিলেন, একটা অনন্তেশ্বর মন্দির, একটা ভৈরবকোনা মন্দির। আর প্রথম মহেন্দ্র বর্মন হচ্ছে মত্তবিলাস প্রহসন, এটা হচ্ছে রচনা করেছিলেন। আর ভারবি হচ্ছে এই পল্লবদের যে প্রতিষ্ঠাতা সিংহ বিষ্ণু, তার সভাকবি ছিলেন ভারবি। সেই ভারবির লেখা যে বিখ্যাত বইটা, সেই বইটার নাম হচ্ছে কিরাটার্জুনিয়াম। কিরাটার্জুনিয়াম হচ্ছে ভারবির লেখা বই। আর দন্দিনের লেখা বইটার নাম হচ্ছে দশকুমার চরিত। দন্দিন ছিল দ্বিতীয় নরসিংহ বর্মনের সভাকবি। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে গঙ্গা বংশ। গঙ্গাদের দুটো শাখা, একটা পশ্চিম গঙ্গা, একটা পূর্ব গঙ্গা। পশ্চিম গঙ্গা ইম্পর্টেন্ট না, কর্ণাটকে ওর এলাকা ছিল। কেন ইম্পর্টেন্ট না? কারণ আমাদের পরীক্ষায় আসে না, আমাদের পরীক্ষায় আসে পূর্ব গঙ্গা থেকে। পূর্ব গঙ্গা বলতে কোনটা? পূর্ব গঙ্গা বলতে উড়িষ্যা, এবং সেখানে দুটো মন্দির, একটা কোনারক সূর্য মন্দির, একটা হচ্ছে তোমার পুরীর জগন্নাথ মন্দির। এই দুটো মন্দিরের জন্য এটা ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে পূর্ব গঙ্গা বংশ যেটা, এদের এলাকা ছিল হচ্ছে উড়িষ্যা। আর এই পূর্ব গঙ্গা বংশের দুটো মন্দির, একটা পুরীর জগন্নাথ মন্দির, এটা হচ্ছে অনন্ত বর্মন চের গঙ্গ। দেখো নামের সঙ্গে চের গঙ্গ কথাটা আছে, আর টাইটেলে বর্মন আছে। তো এবার এখানে ব্যাপারটা হচ্ছে, এই যে আমরা পল্লবদের যে নামগুলো পড়বো সেখানেও বর্মন আছে, কিন্তু সেখানে কিন্তু গঙ্গা কথাটা নেই, চের গঙ্গা বা গঙ্গা কথাটা নেই। এই গঙ্গার জন্যই কিন্তু এদের গঙ্গ ডাইনেস্টি বলা হয়। ঠিক আছে? তো তাহলে আমরা একটা হচ্ছে কোনারক সূর্য মন্দির, একটা পুরীর জগন্নাথ মন্দির। কোনারক সূর্য মন্দির হচ্ছে প্রথম নরসিংহদেব চের গঙ্গ।
প্রথম নরসিংহ দেব এই পর্যন্ত যদি থাকে সেটা চলে যাবে আমাদের পল্লব ডাইনেস্টি। আর প্রথম নরসিংহদেব যেটা পল্লবদের ক্ষেত্রে আসে সেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সপ্ত প্যাগোডা বা হচ্ছে মহাবলীপুরমের রথ মন্দির, যেটা তার সময়কালে নাম হয়ে যায় মামল্লপুরম। তো সেই মহাবলীপুরমের মন্দির যদি বলে তাহলে প্রথম নরসিংহ বর্মন, ফুল স্টপ। আর যদি তোমাদের চলে আসে কোণারক সূর্য মন্দির তাহলে প্রথম নরসিংহ বর্মন, তার সঙ্গে চেরগঙ্গ, এই কথাটা যোগ হয়ে যাবে। আর পুরীর জগন্নাথ মন্দির যেটা সেটা হচ্ছে অনন্ত বর্মন, চেরগঙ্গ। এইবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, কমেন্টে জানাবে দীঘার জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছে। যাই হোক, নেক্সট হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে পাল বংশ। এবং পাল বংশে আসার আগে আমাদের একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে মাৎসান্যায়। দেখো, মাৎসান্যায় শব্দটা তিব্বতী ঐতিহাসিক লামা তারানাথ ব্যবহার করেছিলেন। আসলে শশাঙ্ক ছিল বাংলার প্রথম সার্বভৌম নরপতি। শশাঙ্ক 606 থেকে 637 পর্যন্ত সিংহাসনে ছিলেন। রাজধানী ছিল কর্ণসুবর্ণ। প্রাচীন ভারতের ভিডিও সেখানে দেখে নেবে। এবার শশাঙ্ক যখন মারা যান 637, তারপর থেকে 750 113 বছর বাংলায় কোনো রাজা ছিল না। চূড়ান্ত অরাজকতা পূর্ণ পরিস্থিতি, যে যাকে পারছে লুটে খাচ্ছে। তো সেই পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলার সামন্ত সম্প্রদায়ের মধ্য থেকে গোপালকে সিংহাসনে বসানো হয়। মানে বাংলার মানুষ এতটাই বিরক্ত হয়ে গেছিল তখন, এবং বাংলার ক্ষমতায় কে বসবে না বসবে এগুলো একটা ভয়ঙ্কর সিচুয়েশন ছিল তখন। রাজাই হতে চাচ্ছে না কেউ। তো বাংলার মানুষজন বললো যে একজনকে রাজা বানানো হোক। তো সেক্ষেত্রে গোপালকে সবাই মিলে বললো আপনিই রাজা হন। তো সেক্ষেত্রে যে গোপাল রাজা হলো এবং গোপালের থেকে পাল বংশের সূচনা হলো। তো এই যে শশাঙ্কের মৃত্যু থেকে গোপালের সিংহাসন আরোহণ পর্যন্ত যে সময়কালটা 113 বছর, তোমার 637 থেকে 750, এই সময়কালটার বাংলায় চূড়ান্ত অরাজকতা চলছিল। একটা পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, বাংলার সমাজ ব্যবস্থায় প্রভাবশালী ব্যক্তি দুর্বল ব্যক্তির উপরে অত্যাচার করত। এইরকম প্রেক্ষাপট তুলে ধরে ঐতিহাসিক লামা তারানাথ তিনি এই সিচুয়েশনটার নাম দিয়েছেন মাৎসান্যায়। তো সেই মাৎসান্যায়ের অবসান ঘটে কিভাবে? মাৎসান্যায়ের অবসান ঘটে গোপালের সিংহাসন লাভের মধ্য দিয়ে। এবার গোপাল আসলো যখন, গোপালের সম্পর্কে আমরা একটা জিনিসই পড়বো, সেটা হচ্ছে ওই আগের ভিডিও প্রাচীন ভারতেই পাবে। বৌদ্ধদের যে বৌদ্ধ বিহার, তার মধ্যে একটা হচ্ছে অদন্তপুর বৌদ্ধ বিহার। এই অদন্তপুর বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন কে? গোপাল। এটা কিন্তু বিহারে। নেক্সট হচ্ছে গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে ধর্মপাল। ধর্মপালের উপাধি ছিল হচ্ছে দুটো, একটা হচ্ছে বিক্রমশীল আর একটা হচ্ছে উত্তরা পথস্বামী, উত্তরা পথনাথ হর্ষবর্ধন, উত্তরা পথস্বামী। আর এই উত্তরা পথস্বামী কথাটা আছে গুজরাটি লেখক সোদ্ধল, তার লেখা বই উদয় সুন্দরী কথা, সেখানে ধর্মপালকে উত্তরা পথস্বামী বলা হয়েছে। তো ধর্মপালের উপাধি তাহলে আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে উত্তরা পথস্বামী, একটা বিক্রমশীল। এই বিক্রমশীল উপাধি ছিল ধর্মপালের, আর বিক্রমশিলা মহাবিহার এটা ধর্মপাল নির্মাণ করেছিলেন। তাহলে বিক্রমশিলা বৌদ্ধ বিহার যেটা, সেটা এবং সোমপুরী বৌদ্ধ বিহার, এই দুটো হচ্ছে তোমার ধর্মপাল নির্মাণ করেছিল। ধর্মপাল বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু অন্য ধর্মের প্রতি কিন্তু তিনি বিদ্বেষ পোষণ করতেন না। কিভাবে বোঝা যায়? তার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে গর্গ, এবং এই গর্গ ব্রাহ্মণ ছিলেন। এই গর্গ কিন্তু ব্রাহ্মণ ছিলেন, বাঙালি বলিনি, ঠিক আছে? এই গর্গ হচ্ছে ব্রাহ্মণ ছিলেন। নেক্সট হচ্ছে দেবপাল। দেবপাল হচ্ছে পাল বংশের আরেকজন রাজা। এর সম্পর্কে আমরা জানতে পারি হচ্ছে বাদাল স্তম্ভলিপি থেকে। আর তার মন্ত্রী ছিল দর্ভপাণি, তিনিও বাঙালি ছিলেন, ব্রাহ্মণ ছিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে জাভা এবং সুমাত্রার যে রাজা বালপুত্র দেব, এই দেবপালের সময়কালে নালন্দায় একটা বৌদ্ধ মঠ প্রতিষ্ঠার জন্য রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনার ওখানে একটা বৌদ্ধ মঠ করতে চাচ্ছি, আপনিও তো বৌদ্ধ আমিও বৌদ্ধ, মঠ করবো, একটু জমি দেন। তো সেই হিসাবে তিনি 5টা গ্রাম দান করেছিলেন জাভা ও সুমাত্রার রাজা বালপুত্র দেবকে। এই বংশে আরেকজন গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে প্রথম মহিপাল। একে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। কেন দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়? কারণ প্রথম মহিপাল এবং দেবপালের মাঝখানের যে সময়কালটা বাংলায় একটু নড়বড়ে সিচুয়েশন ছিল, একটা বিশৃঙ্খল পরিস্থিতি আবার তৈরি হতে যাচ্ছিল। তো সেই জন্য মহিপাল আবার শক্ত হাতে দমন করে এবং বাংলায় আবার একটা দৃঢ় শাসন ব্যবস্থা চালু করেন। এই কারণে মহিপালকে বলা হয় পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। আর রামপাল হচ্ছে বিখ্যাত এই কারণেই, দেখো রামপালের সময়কালে একটা গ্রন্থ, সেটার নাম হচ্ছে রামচরিত। আমরা রামচরিত দিয়ে দুটো পাবো, এখন তো চারদিকে রাম। তো যাই হোক, রামচরিত দিয়ে দুটো পাবো, একটা রামচরিত মানস, একটা হচ্ছে রামচরিত। রামচরিত মানস যেটা, সেটা তুলসীদাস আকবরের সময়কালে। আর রামচরিত যেটা শুধুমাত্র, সেটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী এবং রামপালের সময়কালে ছিলেন।
অ্যাকচুয়ালি রামচরিত মানস রামচরিত যেটা যেটা সন্ধ্যাকান্ত নন্দী রচনা করেছেন, এটা না বেশ একটা টুইস্ট আছে এখানে। মানে রামায়ণের রাম আর পাল বংশের রাজা রাম, এদের দুজনকে কম্পেয়ার করা হয়েছে। রামায়ণে যেরকম রাম সীতাকে উদ্ধার করেছিল রাবণের কাছ থেকে, সেরকম রামপাল পাল বংশ মানে পাল সাম্রাজ্যকে উদ্ধার করেছিল। কেন? কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত হচ্ছে তোমার জেলে মাঝি, তারা বিদ্রোহ করেছিল। তাদের নেতা দুজন, একজনের নাম হচ্ছে ভীম, একজনের নাম হচ্ছে দিব্য বা দিব্যক। পরীক্ষায় কোশ্চেন আসে, একজনের নাম হচ্ছে দিব্য বা দিব্যক আর একজনের নাম হচ্ছে ভীম। তারা কিন্তু রাজাদেরকে মানে শাসন উৎখাত করে দিয়েছিল। তো সেই বিদ্রোহ দমন করে রামপাল হচ্ছে পাল সাম্রাজ্যকে স্থাপন করেছিল ভালো মতো। তো এই কারণে মানে পাল সাম্রাজ্য আর ওইদিকে রামায়ণের রাম যেমন সীতাকে উদ্ধার করেছিল, আর বাংলার রাম সে হচ্ছে তার সাম্রাজ্যকে উদ্ধার করেছিল। এই দুটোকে মিশিয়ে তিনি হচ্ছে রামচরিত রচনা করেছিলেন। তো এখানে কিন্তু মানে সন্ধ্যাকান্ত নন্দীর রাম কিন্তু রাজা রামপাল, এটা মাথায় রাখবে। আর রামচরিত মানস যেটা তুলসী দাস, তার রাম কিন্তু অযোধ্যার যে রাজা রাম, সেই রাম। এবং পাল বংশের শেষ রাজা হচ্ছে মদন পাল। নেক্সট আমাদের হচ্ছে সেন বংশ, প্রতিষ্ঠাতা সামন্ত সেন। এদের আদি বাসস্থান হচ্ছে দক্ষিণ ভারত, কর্ণাটক। এবং বিজয় সেন হচ্ছে স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠাতা। মানে প্রথম দিকে যে সামন্ত সেন ছিল সে সামন্তই ছিল আর কি, মানে জমিদার গোছের আর কি, রাজা সেই রকম ভাবে হয়নি। তো প্রকৃতভাবে রাজা হয় বিজয় সেন, এবং সেই জন্য বিজয় সেনকে বলা হয় স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠাতা। আর বিজয় সেন সম্পর্কে আমরা জানতে পারি হচ্ছে দেওপাড়া প্রশস্তি থেকে। এই দেওপাড়া প্রশস্তি রচনা করেছেন উমাপতিধর। পরীক্ষায় কোশ্চেন আসে, মাথায় রাখবে। দেওপাড়া প্রশস্তি উমাপতিধর। আইহোল প্রশস্তি ভুলে গেছো, রবি কীর্তি। এলাহাবাদ প্রশস্তি হরি সেন। এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো তাহলে এবার দেওপাড়া প্রশস্তি হচ্ছে উমাপতিধর। রাজধানী কোথায় ছিল বিজয় সেনের? দুটো রাজধানী ছিল, একটা বিক্রমপুর, সেটা হচ্ছে পূর্ববঙ্গ, আজকের দিনে ধ্বজবঙ্গ অর্থাৎ বাংলাদেশ, এবং হচ্ছে বিজয়পুর, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট হচ্ছে বল্লাল সেন। বল্লাল সেন হচ্ছে কৌলিন্য প্রথা চালু করেছিল। এই সমাজে যে কুলীন মানে উঁচু শ্রেণী নিচু শ্রেণীর যে ব্যাপারটা, সেই কৌলিন্য প্রথা চালু করেছিলেন বল্লাল সেন। দুটো বই লিখেছিলেন, একটা দান সাগর, একটা অদ্ভুত সাগর। আর বল্লাল চরিত এটা রচনা করেছে আনন্দ ভট্ট। আর রাজধানী ছিল হচ্ছে গৌড়। বল্লাল সেনের রাজধানী ছিল হচ্ছে গৌড়। আর বল্লাল সেনের ভিটা এটা নবদ্বীপের কাছে অবস্থিত। নেক্সট হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেন যখন সিংহাসনে বসেছিল, অ্যাকচুয়ালি ওই বয়সে সিংহাসনে কেউ বসে না। ওই বয়সে অ্যাকচুয়ালি সবাই চলে যায় তোমার হচ্ছে মানে সন্ন্যাস জীবনে যায়। তো লক্ষণ সেনের দোষ নয়, অ্যাকচুয়ালি বল্লাল সেনই মারা যাচ্ছিল না, সেই জন্য লক্ষণ সেন সিংহাসনে বসতে পারে না। একদম বৃদ্ধ বয়সে সিংহাসনে বসে লক্ষণ সেন। তো লক্ষণ সেন উপাধি নেয় অরিরাজ মর্দন শঙ্কর। এই উপাধিটা নিয়েছিল অরিরাজ মর্দন শঙ্কর। ওর বয়স যত বড় ছিল উপাধিটাও তত বড়, ঠিক আছে? অরিরাজ মর্দন শঙ্কর এটা উপাধি নিয়েছিল। লক্ষণ সেনের রাজধানী হচ্ছে লক্ষণাবতী। আর ওর বাবা বল্লাল সেন দুটো বই লিখেছিল, একটা দান সাগর, একটা অদ্ভুত সাগর। তার মধ্যে অদ্ভুত সাগর রচনাটা মানে লেখাটা শেষ করে যেতে পারেনি, সেটা লক্ষণ সেন শেষ করেছিল। লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত ব্যক্তি ছিল, খুব ইম্পর্টেন্ট। দুজন খুব ইম্পর্টেন্ট, কারণ দুজনের বই পরীক্ষায় আসে। একজনের নাম হচ্ছে জয়দেব, তার লেখা বই হচ্ছে গীত গোবিন্দম। এই গীত গোবিন্দম কিন্তু পরীক্ষায় আসে সংস্কৃত। আরেকজন হচ্ছে ধৈ, ওর বইটা হচ্ছে পবনদূত। এই পবনদূত হচ্ছে কালিদাসের যে মেঘদূতম সেটা অনুকরণ করে পবনদূতম। আর উমাপতিধর, তার লেখা বই হচ্ছে চন্দ্রচূড় চরিত। আমি কোনোদিনও দেখি নাই কোনো পরীক্ষায় কোশ্চেনটা আসে, জাস্ট উমাপতিধর মনে রাখবে। আর গোবর্ধন এবং শরণ, মোট 5 জন। তাহলে আরেকবার বলি, জয়দেব, ধৈ, উমাপতিধর, গোবর্ধন এবং শরণ, এই 5 জন ছিল হচ্ছে লক্ষণ সেনের রাজসভায়। নেক্সট হচ্ছে পাল যুগে যে রৌপ্য মুদ্রা ছিল সেটার নাম হচ্ছে নারায়ণী। পাল যুগে যে রৌপ্য মুদ্রা ছিল সেটার নাম হচ্ছে নারায়ণী। আর সেন যুগে যে রৌপ্য মুদ্রা ছিল সেখানে একটার নাম হচ্ছে পুরাণ আর একটার নাম হচ্ছে কপোর্দক পুরাণ। একটার নাম হচ্ছে পুরাণ আর একটার নাম হচ্ছে কপোর্দক পুরাণ। শিল্পী, এখান থেকে কোশ্চেন আসে। পাল যুগের 2 জন শিল্পীর নাম বিখ্যাত, একজনের নাম ধীমান, একজনের নাম বিদপাল। ধীমান এবং বিদপাল হচ্ছে পাল যুগের 2 জন বিখ্যাত শিল্পী। আর সেন যুগের বিখ্যাত শিল্পীর নাম হচ্ছে শূলপাণি। নেক্সট হচ্ছে, এবার চলে আসবো আমরা ইসলামিক পিরিয়ড। এটা আমাদের পাল যুগ। দেখো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, মানে তোমাদের দেখার ধৈর্যই থাকছে না। তো যেখানে দেখারই ধৈর্য নেই সেখানে লাইক কমেন্ট তো তোমরা আরো করবে না, এটা আমি জানি। আমি একটু স্পিডে বলছি, এই কারণেই স্পিডে বলছি যেন তোমরা শুনে ভিডিওটাকে রিভিশন করতে পারো। রিভিশন খুব দরকার। এই সময় বই খুলে পড়া খুব অসহ্য হয়ে যাচ্ছে। আর ম্যারাথন ভিডিওর নামে যে ভিডিওগুলো পাওয়া যায় ইউটিউবে, সেগুলো সত্যিই ম্যারাথন, ওই রেস কেউ দেখে না। তো যাই হোক, তোমরা যেন দেখতে পারো, বা দেখার দরকার নেই, শুধু শুনবে, কানে হেডফোন গুঁজে ভালো করে শুনতে থাকবে।
শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়বে, কিন্তু শুনবে, দেখবে তোমাদের অনেকখানি রিভিশন হচ্ছে। তো যাই হোক, ইসলামিক পিরিয়ডে চলে আসবো। এটা আমাদের চলে গেল আর্লি মেডিয়াভেল পিরিয়ড। এবার আমরা চলে আসবো ইসলামিক পিরিয়ড। ইসলামিক পিরিয়ডের মধ্যে আমাদের প্রথম দিকে কয়েকটা ইনফরমেশন খুব দরকার, কারণ ওখান থেকে পরীক্ষায় ছোট ছোট 2-1টা কোশ্চেন গুজে দেয়, আর ওই কোশ্চেনগুলাই তোমাদের কাছে কিন্তু অনেক টাফ হয়ে যায়। তো ইসলামিক পিরিয়ডের মধ্যে আমরা ভারতে প্রথম মুসলিম আক্রমণ যে হয় সেটা মোহাম্মদ বিন কাসেম 712। এটা তো সবাই জানে, ভারতে প্রথম মুসলিম আক্রমণ হয়েছিল মোহাম্মদ বিন কাসেম। কোথায় করেছিল? সিন্ধু দেশ, আরবদের সিন্ধু জয় যেটা বলা হয়। সেখানে একটা জিনিস মনে রাখবে, তো এই যে মোহাম্মদ বিন কাসেম এ কে ছিল? এ ছিল ইরাকের যে শাসনকর্তা অর্থাৎ হাজ্জাজের সেনাপতি ছিলেন হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। এবার এই মোহাম্মদ বিন কাসেম 712 খ্রিস্টাব্দে আক্রমণ করে সিন্ধু দেশ। এবার সিন্ধু দেশে তখন যে রাজা ছিল তার নাম হচ্ছে দাহিরের বাবা ছিল চাঁচ। তো সেই দাহিরের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল মোহাম্মদ বিন কাসেম, এই যুদ্ধটাকে বলা হচ্ছে রাওয়ের যুদ্ধ। রাও, জায়গাটার নাম হচ্ছে রাও। সেই রাওয়ের যুদ্ধ, সেটাকেই বলা হচ্ছে তোমার সিন্ধু দেশ জয়। যুদ্ধের নাম হচ্ছে রাওর। আর হচ্ছে রাজা ছিল হচ্ছে দাহির যে বংশের রাজা ছিল সেটা চাঁচ, কারণ ওর বাবার নাম ছিল চাঁচ, আর এটা ব্রাহ্মণ বংশ ছিল। ফলাফল কি হয়েছিল? ফলাফল হচ্ছে দাহির পরাজিত হয়, নিহত হয়, এবং এর ফলে দেবল বন্দর দখল করে নেয় হচ্ছে ওই মোহাম্মদ বিন কাসিম। দেবল বলতে আজকে করাচি যে বন্দর তার পাশে অবস্থিত, ওই করাচি বন্দরই বলতে পারো আর কি, সেটা হচ্ছে দেবল বন্দর দখল করে নেয়। এবার সিন্ধু দেশ যে আক্রমণ করেছিল, সিন্ধু দেশের রাজধানীর নাম কি ছিল? এলোর। কোন জায়গায় আলোর লেখা থাকে বা এলোর বা আলোর, যাই হোক ওই লোর কথাটা থাকলেই মেরে দেবে ঠিক। এবার এই যে সিন্ধু দেশ আক্রমণ করেছিল, এটা আমরা জানলাম কেমন করে? আমাদের তো আর 712 খ্রিস্টাব্দে আমাদের মানে এসআইআর এর 2002 এরই লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। 712 আমাদের পূর্বপুরুষের লিস্ট পাবো কোথা থেকে? তো এটা আমরা জানি সোর্স কি? সোর্স হচ্ছে রিটেন এভিডেন্স। তো রিটেন এভিডেন্স কি? রিটেন এভিডেন্স হচ্ছে চাঁচনামা একটা গ্রন্থ। দেখো এই বংশ, এই যে দাহিরকে যে পরাজিত করেছিল, দাহির কোন বংশের ছিল? চাঁচ বংশ। তাহলে সেই চাঁচের ওপরে লেখা, সেটার নাম হচ্ছে চাঁচনামা। এবার এই চাঁচনামাকে কোন ভাষায় লেখা? আরবিতে লেখা। এবার আরবিতে লিখেছে চাঁচনামা, কে লিখেছে? লেখক অজ্ঞাত মানে বুঝতে পেরেছো, এসআইএর লিস্টে নাম থাকবে না। তো যাই হোক, চাঁচনামা হচ্ছে তোমার আরবি ভাষায় লেখা, অজ্ঞাত পরিচয় লেখক। এবার এই চাঁচনামাকে ফার্সি ভাষাতে অনুবাদ করেছে আবু বকর কুফি। এই আবু বকর কুফি কে ছিলেন? নাসিরউদ্দিন কুবাচা। নাসিরউদ্দিন কুবাচা তোমরা একটু পরেই পড়বে, মোহাম্মদ ঘড়ি যখন আসবে সেখানে নাসিরউদ্দিন কুবাচা পেয়ে যাবে। তো আবু বকর কুফি ফার্সিতে অনুবাদ করেছিলেন নাসিরউদ্দিন কুবাচার সময়কালে 1216 খ্রিস্টাব্দে। অতএব এর একদম পুরো থিকুজি কুষ্টি রয়েছে, এর রিস্ক নেই। তো এরপরে চলে আসবো আমরা হচ্ছে তারিখ ই সিন্ধ বলে আর একটা গ্রন্থ। তারিখ ই সিন্ধ অথবা তারিখ ই মাসুমি, এটা মীর মোহাম্মদ মাসুম 1600 খ্রিস্টাব্দে রচনা করেছে। 1600 খ্রিস্টাব্দ মানে সেটা আমাদের মোগল পিরিয়ড চলে আসছে, ঠিক আছে, আকবরের শেষের দিক আর কি। তো সেই সময় তাহলে আমরা দুটো গ্রন্থ পাচ্ছি, একটা চাঁচনামা আরবিতে লেখা, যেটা আরবিতে লেখা সেটা অজ্ঞাত পরিচয় লেখক, ওটা দেবে না, কিন্তু চাঁচনামা গ্রন্থের উল্লেখ থাকতে পারে। এখান থেকে আমরা কোন বংশ সম্পর্কে জানতে পারি? সেটা হচ্ছে আরবদের যে সিন্ধু জয় সেটার সম্পর্কে। কিন্তু এটাকে ফার্সিতে অনুবাদ করেছেন নাসিরউদ্দিন কুবাচার সময়কালে 1216 খ্রিস্টাব্দে আবু বকর কুফি, ইম্পর্টেন্ট। আর তারিখি সিন বা তারিখি মাসুমি কার লেখা? মীর মোহাম্মদ মাসুমের লেখা 1600 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে চলে আসবো আমরা তুর্কি আক্রমণ। দেখো এই যে সিন্ধু দেশ যে দখল হয়েছিল, তারপরে না ভারতবর্ষের যে বিভিন্ন রাজপুত শক্তি ছিল ওদের সঙ্গে যুদ্ধে ওরা আবার পালিয়ে যায়, আর তারপরে আর অস্তিত্ব থাকে না। তার অনেক দিন পরে ভারতবর্ষে আবার আক্রমণ শুরু হয়। তো তুর্কি আক্রমণ যেটা, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে জামিনী, একটা হচ্ছে ঘুরি, এই দুভাগে ভাগ হচ্ছে। জামিনী এটা হচ্ছে বংশের নাম, জামিনী বা ইয়ামিনী, তোমরা কিতাবুল ইয়ামিনী নাম পড়ে থাকবে। তো যাই হোক, জামিনী বংশ যেটা, এই জামিনী বংশ হচ্ছে আলপ্তগিন, সবুক্তগিন, মামুদ এরা। আর তারপরে একটা বংশ আসে সেটা হচ্ছে ঘুরি, সেটা মোহাম্মদ ঘুরি, এবং সেখান থেকেই লিঙ্ক চলে আসে আমাদের তোমার হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তো এইভাবে দুভাবে আমরা তুর্কি আক্রমণ পাবো। তো প্রথমে হচ্ছে তুর্কি আক্রমণ জামিনীর ক্ষেত্রে প্রথমে সবুক্তগিন ভারতে প্রথম তুর্কি অভিযানকারী। তিনি শাহী বংশের রাজা জয়পালকে পরাজিত করেন। এই শাহীদের রাজা মানে এলাকাটা না তোমার সিন্ধু দেশ থেকে শুরু করে কাশ্মীর, ওই এলাকাটা এদের এলাকা ছিল। তো এই সবুক্তগিন কিন্তু ভারতে আক্রমণকারী প্রথম তুর্কি, আর তিনি হচ্ছে শাহী বংশের রাজা জয়পালকে পরাজিত করেন। সবুক্তগিনের পুত্র হচ্ছে মামুদ। মামুদ হচ্ছে বাগদাদের খলিফার কাছ থেকে সুলতান উপাধি পেয়েছিলেন।
সুলতান মাহমুদ যে আমরা বলি, এই সুলতান উপাধিটা তিনি বাগদাদের খলিফার কাছে পেয়েছিলেন। দেখো মেডিয়াভেলের পিরিয়ডে বাগদাদের খলিফাই ছিল হচ্ছে সব মানে ওয়ার্ল্ডের মধ্যে শক্তিশালী খলিফা, এবং তিনি যাকে সুলতান উপাধি দিবেন তিনি কিন্তু মুসলিম জগতের একটা মানে বেশ গণ্যমান্য রাজা হবেন আর কি। তো যাই হোক, বাগদাদের খলিফার কাছ থেকে তিনি সুলতান উপাধি পেয়েছিলেন। ভারত 17 বার আক্রমণ করেছিলেন। সুলতান মাহমুদ যে কি মজা পেয়েছিল 17 বার, এবং আরেকটা ইনফরমেশন, 17 বারই সেপ্টেম্বর মাস ছিল, 17 বারই সেপ্টেম্বর মাস ছিল। 17 বার ভারত আক্রমণ করেছে, 1000 খ্রিস্টাব্দ, পাক্কা হাজার থেকে শুরু করে তিনি কিন্তু 1027 পর্যন্ত 17 বার ভারত আক্রমণ করেছিলেন। ঠিক আছে, তো 17 বার ভারত আক্রমণ করেছিল। আর উপাধি নিয়েছিলেন বাদশি খান। বাদশি খান মানে হচ্ছে মূর্তি ধ্বংসকারী। বাদশি খান মানে হচ্ছে মূর্তি ধ্বংসকারী। সুলতান মাহমুদ ভারতে আসতেন, হিন্দু দেবদেবীদের মূর্তি ধ্বংস করেছেন। এবার হিন্দু দেবদেবীর মূর্তি ধ্বংস করেছেন, পবিত্র হিন্দু মন্দির ধ্বংস করেছেন, ধ্বংস করে বাদশি খান উপাধি নিয়েছেন। তো এইবার দেখো, কোনো একটা ধর্মের যেটা মূল কেন্দ্র সেটাকে আঘাত আনা মানে সেই ধর্মের যে মানুষ রয়েছে তাদের ওপরে কিন্তু একটা প্রভাব, দেখ তোর ভগবানকে মেরে ফেললাম, তোর ভগবান কিছু করতে পারলো না, এইরকম একটা ব্যাপার। তো এই কনসেপ্ট থেকেই কিন্তু সেই সময় ভারতে হিন্দুদের মধ্যে সাকার ঈশ্বরের যে ধারণা, সেখান থেকে নিরাকার ঈশ্বর আসে। অর্থাৎ মানে ঈশ্বর মূর্তিতে বিশ্বাসী যে হিন্দু ছিল তাদের মধ্যে কিন্তু একটা নিরাকার ঈশ্বরের কনসেপ্ট আসে। এবার নিরাকার, যার কোনো আকার নেই, তাকে ভাঙার প্রশ্নও নেই। তো এই রকম কনসেপ্টের উদ্ভব কিন্তু এই সুলতান মাহমুদের যে মন্দির ধ্বংস হয়ে করেছিল সেখান থেকে কিন্তু ভারতবর্ষে নিরাকার, যেটা ভক্তি আন্দোলন আমরা পাবো পরবর্তী প্রেক্ষাপটে। তো সেই নিরাকার ঈশ্বরের কনসেপ্ট কিন্তু ওখান থেকেই আসে। তো 1000 থেকে 1027 পর্যন্ত 17 বার আক্রমণ করেছিল, উপাধি ছিল বাদশি খান। এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা 1025 থেকে 1026, যেটা ও 16তম অভিযান, সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। 16তম অভিযান 1025 থেকে 1026, এই সময় সুলতান মাহমুদ কি আক্রমণ করেছিলেন? সে তোমার হচ্ছে সোমনাথ মন্দির। রাজা কে ছিলেন? প্রথম ভীম। আর এই মন্দিরকে রিকনস্ট্রাকশন কে করেছিল তারপরে? কুমারপাল। নেক্সট আমরা চলে যাব হচ্ছে তোমার মাহমুদের রাজসভায় 3 জন বিখ্যাত ব্যক্তি। একজনের নাম উদ্বি, হিস্টোরিয়ান, তারপরে একজন অলবিরনি, এও হিস্টোরিয়ান, এবং আরেকজন হচ্ছে ফিরদৌসি। ফিরদৌসিকে বলা হয় হোমার অফ ইস্ট, প্রাচ্যের হোমার বলা হয়। ফিরদৌসির লেখা বইটার নাম শাহনামা। দেখো, শাহনামা ফিরদৌসি লিখেছে, আর পাদো শাহনামা হলে আব্দুল হামিদ লাহুরি শাহজাহানের সময়কালে। দুটো আলাদা, একটু সাধারণ মানে একটা ওয়ার্ড এদিক ওদিক হয়ে যাওয়াতে অনেক কিছু এদিক, তোমার জীবনটা এদিক ওদিক হয়ে যাবে, তোমাদের চাকরিতে 1 নম্বরের জন্য হবে না, এগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবে। তাহলে ফিরদৌসি, যাকে বলা হয় প্রাচ্যের হোমার বা হোমার অফ দ্য ইস্ট, তার বিখ্যাত বই হচ্ছে শাহনামা। অলবিরনির লেখা বইটার নাম কিতাবুল হিন্দ বা তারিখ ই হিন্দ। আর উদ্বি যে ঐতিহাসিক ছিল তার লেখা বইটার নাম হচ্ছে কিতাব উল ইয়ামিনী, আরবি ভাষায় লেখা কিতাব উল ইয়ামিনী বা জামিনী। কেন জামিনী? কারণ এটা জামিনী বংশ ওপরে লেখা, সেই জন্য। নেক্সট আমাদের চলে আসবে ইম্পর্টেন্ট হচ্ছে মোহাম্মদ ঘুরি। এটা জামিনী বংশ শেষ। এবার আমরা চলে আসবো মোহাম্মদ ঘুরি। তুর্কি আক্রমণের ক্ষেত্রে ঘুরি যারা ছিল সেখানকার সোর্স কি? সোর্স হচ্ছে তাবাকাত ই নাসিরি। তাবাকাত ই নাসিরি কার লেখা? মিনহাজুস সিরাজ। মিনহাজুস সিরাজ কে ছিলেন? তোমরা গিয়াসউদ্দিন বলবনের নাম শুনবে, উলুগ খা একটু পরেই পড়বে। উলুগ খানের জামাই ছিল হচ্ছে তোমার হচ্ছে তোমার উলুগ খানের যে জামাই ছিল তার সময়কালে লেখা হয়েছিল তাবাকাত ই নাসিরি। ঠিক আছে, আর এই তাবাকাত ই নাসিরি যেটা নাসিরি থেকে নাসিরুদ্দিন মাহমুদ, এই নাসিরুদ্দিন মাহমুদ ছিল হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের জামাই। আর নাসিরুদ্দিন মাহমুদের ওপরেই লেখা বই তাবাকাত ই নাসিরি, যেটা মিনহাজ উল সিরাজ লিখেছিলেন, সেটা নাসিরুদ্দিন মাহমুদ পর্যন্ত। ঠিক আছে, সেটা শুরু হয়েছিল মোহাম্মদ ঘুরি সময়কাল থেকে। প্রায় তোমার ধরে নাও মোটামুটি 70-80 বছরের ইতিহাস ওখানে লেখা ছিল। নেক্সট আরেকটা বই হচ্ছে তাজুল মাসির, এটা হাসাম নিজামির লেখা। আরেকটা বই হচ্ছে পৃথ্বীরাজ রাসো, এটা চাঁদ বরদইয়ের লেখা। এই চাঁদ বরদই হচ্ছে পৃথ্বীরাজ চৌহান যে ছিল, যাকে পরাজিত করেছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি, তার সঙ্গে ছিলেন হচ্ছে চাঁদ বরদই। সেই চাঁদ বরদইয়ের লেখা পৃথ্বীরাজ রাসো, সেখান থেকেও আমরা মোহাম্মদ ঘুরির সম্পর্কে জানতে পারি। দুটো যুদ্ধ ইম্পর্টেন্ট, তরাইনের প্রথম এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। কতবার এই মানে 1191-তে তরাইনের প্রথম যুদ্ধ আর 1192-তে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, হয়তো 1191টার বেশি পরীক্ষায় কোশ্চেন এসছে, এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। তরাইনের প্রথম যুদ্ধ 1191, পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে তোমার হচ্ছে মোহাম্মদ ঘুরি হেরে যায়। পরের যুদ্ধে রেডি হয়ে আছে, বাট আমাকে আগে হারিয়েছিলিস তো এবার আমি একদম প্রিপেয়ার। হয় না এক্সামে, হয় না যে প্রথমবার এক্সাম প্রিলিমিনারি ক্র্যাক হয়নি, পরের বছর একদম ফুল প্রিপারেশন নিয়ে আসে। মোহাম্মদ ঘুরি পরের বছর ফুল প্রিপারেশন নিয়ে আসে এবং পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। তো এবার পৃথ্বীরাজ চৌহান যে পরাজিত হয়েছিল দ্বিতীয় তরাইনের যুদ্ধে, এখানে না ওর বিশ্বাসঘাতকতা করেছিল ওরই শ্বশুর।
তো ওরই শ্বশুর, যেটা আমাদের দেখবে যে মাঝে মাঝে শোনা যায় জয়চাঁদ, তো জয়চাঁদ হচ্ছে ওর শ্বশুর, মানে পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর, সে পরাজিত করেছিল। এবার এই জয়চাঁদকে তার 2 বছর পরে 1194 সালে চান্দোয়ারের যুদ্ধ, কনৌজের শাসক ছিল আর কি জয়চাঁদ, জয়চাঁদকে মোহাম্মদ ঘুরি তার 2 বছর পরে 1194 খ্রিস্টাব্দে হারিয়ে দেয়। তো এই যুদ্ধটা অত ইম্পর্টেন্ট না, সেন্ট্রাল এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আমাদের স্টেট লেভেলের এক্সামে আসে না চান্দোয়ার যুদ্ধ, আমি অন্তত কোনোদিন দেখি নাই। তো যাই হোক, তোমার মনে রাখবে 1194 চান্দোয়ার যুদ্ধ, জয়চাঁদকে পরাজিত করেন মোহাম্মদ ঘুরি। আর 1191 এবং 1192, 1191 বারের বেশি পরীক্ষায় কোশ্চেন আসে, ওই জন্য খুব ইম্পর্টেন্ট, তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ। নেক্সট হচ্ছে মোহাম্মদ ঘুরি শেষ কবে ভারত আক্রমণ করেছিল, সেটা হচ্ছে 1205 সালে শেষ ভারত আক্রমণ করেছিল। আর তার 3জন বিখ্যাত সেনাপতি, একজন হচ্ছে কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক যেটা দাস বংশের প্রতিষ্ঠাতা, ভারতের মানে যে দিল্লি এবং লাহোরের যে এলাকা সেটা ওকে দিয়েছিল, ওর বিশ্বস্ত সেনাপতি, করে খাও, ঠিক আছে। তা নেক্সট হচ্ছে নাসিরউদ্দিন কুবাচা, একে সিন্ধু দেশের এলাকাটা দিয়েছিল। আর তাজউদ্দিন ইয়ালদুজ এক গজনিতে ছিল, এই গজনি আমির খানওয়ালা গজনি না, হ্যাঁ গজনি হচ্ছে তোমার আফগানিস্তানের এলাকা, সেই গজনিতে আর কি তাজউদ্দিন ইয়ালদুজকে দিয়েছিল। এখানে আরেকজন সেনাপতির কথাও আসে যিনি আমাদের বাংলা আক্রমণ করেছিলেন, বখতিয়ার খলজি। তো কেউ কেউ মানে কোনো জায়গায় লেখা থাকে যে মোহাম্মদ ঘুরি সেনাপতি, আবার কোনো জায়গায় লেখা থাকে কুতুবউদ্দিন আইবক যে আছে তার সেনাপতি। তো যাই হোক, আমরা 3জনের নাম পড়বো, কুতুবউদ্দিন আইবক, নাসিরউদ্দিন কুবাচা এবং তাজউদ্দিন ইয়ালদুজ। এবার চলে আসি কুতুবউদ্দিন আইবকে, 1206 থেকে 1210 দিল্লি সিংহাসন। কুতুবউদ্দিন আইবক ছিলেন মামলুক দাস। মামেলুক দাস এটার অর্থ হচ্ছে যার বাবা মা স্বাধীন ছিল, ছেলেকে বিক্রি করে দিয়েছে, তো এইরকম দাসদেরকে মামেলুক দাস বলা হতো, ঠিক আছে। তো মামেলুক দাস ছিলেন কুতুবউদ্দিন আইবক, তার মানে ওর বাবা মা স্বাধীন ছিল, দাস ছিল না, ঠিক আছে, ছেলেকে বিক্রি করে দিয়েছে। তো এবার এই মামেলুক দাস স্বাধীন বাবা মায়ের সন্তান, দিল্লি সুলতানি দাস বংশ এবং ভারতের প্রথম তুর্কি শাসনের প্রতিষ্ঠাতা, মাথায় রাখবে, খুব মাথা খারাপ করে দেবে কিন্তু। আর একবার বলছি, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা, তারপরে হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠা এবং ভারতে প্রথম তুর্কি শাসনের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ঘুরি আক্রমণ করে কিন্তু শাসন প্রতিষ্ঠা করেনি, শাসন প্রতিষ্ঠা করেছে কিন্তু তোমার কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে। সুলতান উপাধি নেননি, সিপাহ সালার উপাধি নিয়েছিলেন, ও তো সেনাপতি ছিল, অতএব সুলতান উপাধি নেয়নি। পরবর্তীকালে ওকে সুলতান বলেছিল, মানে ও যাদের জন্য উপাধি নেয়নি তাদের ওখান থেকেই সিগন্যাল আসে যে হয়ে যাও, তুমি রাজা হয়ে যাও, মানে যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। তো সেই হিসাবে তখন সিপাহ সালার থেকে ও পরে সুলতান হয়েছিল, কিন্তু প্রথমে কিন্তু সুলতান উপাধি নেয়নি, সিপাহ সালার ছিল। কুতুবউদ্দিন আইবকের সঙ্গে বিখ্যাত একটা জিনিস, সেটা হচ্ছে কুতুব মিনার। পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসছে, কুতুব মিনার কে নির্মাণ করে? কুতুবউদ্দিন আইবক। কিন্তু কুতুব মিনার কার স্মৃতিতে? ওখানেও অপশনে থাকে কুতুবউদ্দিন আইবক, আর সবাই অন্ধের মতো কুতুবউদ্দিন আইবক মেরে আসে। আসলে কুতুবউদ্দিন আইবক একজন বিখ্যাত সন্ত, তার নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আর একবার বলছি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার স্মৃতিতে কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন। এরা শুরু করেছেন, কুতুব মিনার একটা জাইগান্টিক ওয়ার্ক ছিল, মানে ওখানে দারুণ রকম আর্টের একটা ব্যাপার আছে, স্থাপত্যের একটা সেরা নিদর্শন কুতুব মিনার। তো সেই কুতুব মিনারে মানে তুমি যদি এমনি খালি চোখে দেখো, মানে তুমি যদি আর্টিস্টিক ভিউ না নিয়ে দেখো, তাহলে মনে হবে কি আছে, একটা বড় খাম্বা দাঁড় করিয়ে দিয়েছে, তা নয়। ওর মধ্যে, ওর ডিজাইনের মধ্যে এবং ওর স্থাপত্য বা ওর মানে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেক গুণ আছে। তো সেই কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, শেষ করেছিলেন ইলতুৎমিশ। এবার প্রথমে ছিল 4 তলা, 4 নম্বর তলা যেটা ছিল সেটা বাজ পড়ে ওটা নষ্ট হয়ে যায়। পরে ফিরোজ শাহ তুগলক, মানে মোহাম্মদ বিন তুগলকের পরবর্তী শাসক, সে ওই 4 তলাটাকে মেকআপ করতে পারেনি, তো সেটাকে ও 2টো তলা আরো বাড়িয়েছে, মানে 4 তলা ভেঙে গেছে, ওটাকে ও 5 তলা বানিয়ে দিয়েছে, বানিয়ে ওখানে সাদা মার্বেল দিয়ে ও কাজ করেছে। তো যাই হোক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতিতে কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক। এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং 1993 সালে, 1984 হচ্ছে তোমার সপ্ত প্যাগোডা, যেটা মানে মহাবলীপুরমের রথ মন্দির, সেটা 84 ইউনেস্কো, আর 83 ইউনেস্কো হচ্ছে কুতুব মিনার। নেক্সট হচ্ছে দিল্লিতে নতুন শহর প্রতিষ্ঠা করেন, তার নাম হচ্ছে মেহেরৌলি। এই মেহেরৌলির সঙ্গে আমরা মেহেরৌলি আয়রন পিলার তুমি কুতুব মিনারের পাশেই পাবে, একটা লোহা স্তম্ভ আছে, যদি কোনোদিন কুতুব মিনারে যাও দেখবে তার পাশে একটা লোহা স্তম্ভ আছে, মরচে পড়েনি,
তো সেই লোহার স্তম্ভ, ওই এলাকাটারই নাম তিনি রেখেছিলেন মেহেরলি। তো সেটা হচ্ছে মেহেরলি নামে নতুন শহর প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট হচ্ছে দিল্লিতে নতুন শহর মেহেরলি কুয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন, যেটাকে ভারতের প্রথম মসজিদ বলা হয়, কুয়াত উল ইসলাম মসজিদ। আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেছিলেন। আড়াই দিন কা ঝোপড়া হচ্ছে আজমির মানে রাজস্থানে নির্মাণ করেছিলেন, এটা রাজস্থানের প্রথম মসজিদ। এটা ইন্দো ইসলামিক স্থাপত্যের সূচনা করেছিল, মানে ভারতীয় এবং ইসলামিক যে স্থাপত্য মিশ্রণে নতুন একটা স্থাপত্য, মানে যেটা পরবর্তীকালে সুলতান এবং মোগল পিরিয়ড ধরে এটা চলেছিল আর কি। তাজ উল মাসির রচনা করে তার সময়কালে হাসান নিজামি। আর কুতুবউদ্দিন আইবকের প্রথমে রাজধানী ছিল লাহোর, পরে দিল্লিতে। দিল্লিতে ঠিক পাকাপাকিভাবে ইলতুৎমিশই রাজধানী করে, এর রাজধানী মূলত লাহোরে ছিল, পরে দিল্লিতে আসে। অ্যাকচুয়ালি মানে কুতুবউদ্দিন আইবক কিন্তু দিল্লির শাসক সেই অর্থে ছিল না, কারণ রাজপুতরা তখনও যথেষ্ট শক্তিশালী ছিল, সেইভাবে পরাজিত করতে পারেনি। উনি লাহোর থেকে দিল্লি কোনো রকম আসা যাওয়া করতেন এটা ইসেতে, কিন্তু ইলতুৎমিশের সময়কালে কিন্তু সাম্রাজ্য দিল্লিতেই মানে ফাইনাল রাজধানীটা হয়। আর এ মারা গিয়েছিল হচ্ছে লাহোরে হর্স পোলো খেলতে গিয়ে, মানে ঘোড়ায় চড়ে যে হকিটা খেলে সেইটা খেলতে গিয়ে ওখান থেকে পড়ে গিয়ে মারা যান। নেক্সট এরপরে আরাম শাহ রাজা হয়েছিল, আরাম শাহ আরাম করেই মরে গেছে। ইলতুৎমিশ হচ্ছে 1211 থেকে 1236 পর্যন্ত শাসক ছিলেন। ইলতুৎমিশ ছিলেন ইলবারি তুর্কি এবং দাসবংশ, মানে দিল্লিতে যে মানে দাসবংশ আর কি, সেই দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার ইলতুৎমিশ। কারণ হচ্ছে কুতুবউদ্দিন আইবক তো বলছিলাম সিপাহ সালার উপাধি নিয়েছিল, আর মোহাম্মদ ঘুরির 3 জন সেনাপতি ছিল। তো কুতুবউদ্দিন আইবক যখন মারা যান, তারপরে বাকি যে 2 জন সেনাপতি তারা ডিস্টার্ব করেছিল। ইলতুৎমিশ সেই সমস্ত সমস্যাগুলো মেকআপ করে, তার সাম্রাজ্যের মধ্যে অনেক সমস্যা ছিল, রাজপুত সমস্যা ছিল, আরো বিভিন্ন সমস্যা ছিল, সব কিছুকে তিনি দূর করেছিলেন, এই জন্য তাকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা। আর 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খা একদম ওর সীমানায় চলে এসেছিল। তো সেই সময় ওর সঙ্গে একটা ডিল করে চেঙ্গিস খাকে সরিয়ে দেয়, ওখান থেকে যুদ্ধ করতে যায়নি। তারপরে হচ্ছে দিল্লি সুলতানিতে প্রথম সিলভার কয়েন তিনি চালু করেছিলেন, টঙ্কা। সিলভার কয়েন হচ্ছে টঙ্কা, আর তামার কয়েন হচ্ছে জিতল। পরীক্ষায় কোশ্চেন আসে টঙ্কা ও জিতলকে চালু করেছিলেন, আনসার হবে ইলতুৎমিশ। ভারতে প্রথম ইকতা চালু করেছিলেন ইলতুৎমিশ। বন্দেগান ই চাহেলগানি মানে 40 চক্র, 40 জন আমির ওমরাহদেরকে নিয়ে গঠিত একটা সংস্থা। প্রথম মানে সুলতান হচ্ছে, সাম্রাজ্যে অনেক গন্ডগোল আছে, তো এবার সামলাতে হবে, তো সেগুলোকে মেনটেন করার জন্য তিনি 40 জন লোককে একদম রেগুলার তোষামত করতেন। তো সেই 40 জন লোকের যে চক্র সেটাকে 40 চক্র বলে, ওটারই নাম হচ্ছে বন্দেগান ই চাহেলগানি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইলতুৎমিশের ইম্পর্টেন্ট তথ্য। এরপরে আমরা আরেকটা জিনিস মনে রাখবে, ইলতুৎমিশ হচ্ছে 1229 খ্রিস্টাব্দে ওই বাগদাদের খলিফা যার কাছ থেকে সুলতান উপাধি পেয়েছিলেন মামুদ, সেই বাগদাদের খলিফার কাছে তোমার হচ্ছে 1229 খ্রিস্টাব্দে তার কাছ থেকে সুলতান ই আজম উপাধি নেন। এই উপাধিটা পেয়ে না ওর বিশাল কাজ হয়েছিল, কারণ ওর আশেপাশে যে সমস্ত মুসলিম শাসক ছিল তারা আর ওকে আক্রমণ করেনি, কারণ বাগদাদের খলিফা যখন ওর মাথার উপর হাত রেখেছে, অতএব ও পাওয়ারফুল, মানে অন্তত ধর্মীয় দিক থেকে। তো সেই বুদ্ধিটা ও খাটিয়েছিল আর কি, তার জন্য যথেষ্ট মানে খাটনি করতে হয়েছিল, মানে যথেষ্ট লেবার দিয়েছিলেন, মানে তার কাছে নজরানা পাঠিয়েছিলেন, অনেক রিকোয়েস্ট করেছিলেন, পিটিশন দিয়েছিলেন, এগুলো যাই হোক এই সমস্ত কিছু করেছিলেন। ইলতুৎমিশের পরে সুলতানা রাজিয়া সিংহাসনে বসে, ইম্পর্টেন্ট না, শুধু এইটুকু মনে রাখবে ইলতুৎমিশের পরবর্তীকালে কোন মহিলা সিংহাসনে বসেছিল, সুলতানা রাজিয়া। নেক্সট হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, খুব ইম্পর্টেন্ট। গিয়াসউদ্দিন বলবন প্রকৃত নাম হচ্ছে উলুগ খাঁ, আর ইনি ছিলেন নাসিরউদ্দিন মাহমুদের শ্বশুর। নাসিরউদ্দিন মাহমুদ যখন সিংহাসনে ছিলেন তখন উলুগ খাঁ মানে গিয়াসউদ্দিন বলবন তিনি ছিলেন 40 চক্রের লোক, আর তিনি জানতেন যে 40 চক্র কিরকম জিনিস, এটা তিনি জানতেন, কারণ তিনি 40 চক্রের লোক ছিলেন। তো জামাই মরে যাওয়ার পর শ্বশুর যখন সিংহাসনে বসলেন, শ্বশুর করলেন কি 40 চক্রকে আগে ভাঙলেন। এই 40 চক্রকে না ভাঙলে জানে যে ওরাই ওকে ডিস্টার্ব করবে, তো যে কোনো অজুহাতে কারো দোষ পেলে তাকে দোষের জন্য কারাগারে বন্দী করা, দোষ না থাকলে খাওয়ারের মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলা, এইভাবে তিনি 40 চক্রকে ধ্বংস করেন। প্রকৃত নাম উলুগ খাঁ। শাসন কাজে তিনি লৌহ ও রক্ত নীতি মানে আয়রন অ্যান্ড ব্লাড পলিসি ইমপ্লিমেন্ট করেন। তিনি নিজেকে ঈশ্বরের ছায়া ঘোষণা করেন, এটাকে বলা হয় জিল্লিল্লাহ, জিল-ই-ইলাহ বা জিল্লিল্লাহ। পারসিক রীতি অনুসরণ করে পাইপস এবং সিজদা চালু করেছিলেন। পাইপস এবং সিজদা বলতে মানে রাজা এসে বসবে, একটা জমকালো পোশাক পরে আসবে, মানে আর 5 জনের থেকে রাজার পোশাক আলাদা, আর ওই পোশাককে কেউ কপি করতে পারবে না, রাজা তো আলাদাই সবার থেকে, গম্ভীরভাবে বসবেন।
আর বসার পর বাকি যে রাজসভায় যারা ছিল না তারা সবাই রাজার সামনে যাবেন, মাথা নিচু করবেন আর রাজার পায়ের মধ্যে চুম্বন করবেন, কিস করবেন তার পায়ে। মানে বুঝতে পেরেছো তো, মানে রাজা নিজেকে কোন জায়গায় নিয়ে গেছিল, এই জিনিসটা হচ্ছে পায়ের যে চুম্বন সেটাকে বলে পাইপস, আর সিজদা হচ্ছে রাজার সামনে নতজানু হওয়া। তো এই জিনিসটা চালু করেছিলেন হচ্ছে তোমার গিয়াসউদ্দিন বলবান, যার প্রকৃত নাম ছিল উলুগ খাঁ। তারপরে তিনি বারিদ মানে গুপ্তচর সংস্থা চালু করেছিল, যেটার নাম ছিল বারিদ। নওরোজ প্রথা চালু করেছিল, এটা পার্সি প্রথা ছিল। সভাসদ হচ্ছে আমির খসরু তার সময় ছিল। আমির খসরুর উপরে ডিটেলস বলবো, এই ভিডিওতেই বলবো। সে তার আবিষ্কার করেছিলেন বিনা থেকে অনুপ্রাণিত হয়ে। আর এই বংশের মানে তোমার দাস বংশের শেষ রাজা হচ্ছে কায়ুনমাস। নেক্সট চলে আসবে খলজি ডাইনেস্টি। খলজি ডাইনেস্টি 1290 থেকে শুরু হয়। ফাউন্ডার হচ্ছে জালালউদ্দিন খলজি। তোমরা রণবীর সিং এর যে দেখেছো তো পদ্মাবত, সেখানেই দেখতে পাবে। তো খলজি ডাইনেস্টির প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি কায়ুনমাসকে হত্যা করে সিংহাসনে বসেছিল, এইটাকে খলজি বিপ্লব বলা হয়। তো হিন্দুস্তানি মুসলমান ছিল, অ্যাকচুয়ালি ভারতবর্ষে মুসলিমদের ভাগ রয়েছিল মানে এই সুলতানি মোগল পিরিয়ডে। তার মধ্যে ইরানি গোষ্ঠী, তুরানি গোষ্ঠী, মানে ইরান থেকে আসা পার্সি, তুরান থেকে আসা তুর্কি, বা আবার ভারতের কিছু মুসলিম ছিল যাদেরকে বলা হয় হিন্দুস্তানি মুসলিম। তো এই খলজিরা ছিল হিন্দুস্তানি মুসলিম, মানে ভারতে বহুদিন ধরে বসবাস করা, তো সেই অর্থে ভারতীয় মুসলিম বা হিন্দুস্তানি মুসলিম। আর 1292 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা হলাগুর পৌত্র উলুগ ভারত আক্রমণ করে। 1292 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা হলাগুর পৌত্র মানে ছেলের ছেলে উলুগ ভারত আক্রমণ করে, দিল্লি আক্রমণ করে, এবং সেই আক্রমণে জালালউদ্দিন খলজি হারিয়ে দেয়। তো হারিয়ে দেওয়ার পর তার অনেক সৈন্য ছিল, 1.5 লক্ষ সৈন্য। তখন তারা মানে মৃত্যু মুখে পড়ে। তো সেই সময় ওদেরকে মানে ওরা রিকোয়েস্ট করলে পারে, বলে যে ঠিক আছে চলো তোমরা ইসলাম গ্রহণ করো আর দিল্লিতে বসবাস শুরু করে দাও। তখন ওরা ইসলাম গ্রহণ করে দিল্লিতে বসবাস শুরু করে, এদেরকে বলা হয় নব মুসলমান। আচ্ছা, নেক্সট হচ্ছে আলাউদ্দিন খলজি। এই মানে জালালউদ্দিন খলজির মানে ভাইপো আর কি, সে হচ্ছে আলাউদ্দিন খলজি। তো আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316, খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন আলাউদ্দিন খলজি থেকে। আসল নাম হচ্ছে আলী গুরুসাবস, আর একে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ই সানি বলা হয়। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়, সেটা হবে আলেকজান্ডার এই আলাউদ্দিন খলজি। নেক্সট হচ্ছে তার একটা মতবাদ ছিল, আলাউদ্দিন খলজি একটা মানে মতবাদ হচ্ছে কিংশিপ নোজ নো কিনশিপ, মানে হচ্ছে রাজা কোনো আত্মীয়কে চেনে না, মানে রাজা কোনো আত্মীয়কে চেনে না, সেই জন্য বলছে কিংশিপ নোজ নো কিনশিপ, মানে রাজার কোনো নেপোটিজম বলে কোনো ব্যাপার নেই আর কি। রাজ্য জয়ের মধ্যে প্রথম গুজরাট দখল করে 1299। এখানে বাঘেলা কিং মানে বাঘেলা রাজা রায়করণ অথবা দ্বিতীয় কর্ণদেবকে পরাজিত করে এবং তার স্ত্রী কমলাবাইকে বিয়ে করে। আলাউদ্দিনের আবার বিয়ে করার খুব শখ ছিল, মানে যেখানেই যাকে মানে হারিয়েছে তার বউকে বিয়ে করে নিয়েছে। তো যাই হোক, রাজ্য জয় মানে আলাউদ্দিনের এটা একটা বিশাল ক্যাপাসিটি আর কি, মানে অনেকজনকে রাখার মানে এটা মানতে হবে আর কি। তো যাই হোক, রাজ্য জয় হচ্ছে স্ত্রী কমলাবাইকে বিয়ে করেন, গুজরাট দখল করে সোমনাথ মন্দির লুট করেন এবং ধ্বংস করেন আলাউদ্দিন খলজি আবার। তারপরে এই যে গুজরাট তিনি আক্রমণ করেছিলেন এবং দখল করেছিলেন, তার প্রধান যে কারণ ছিল, এক তো প্রচুর সম্পদ, 2 নম্বর হচ্ছে আরবি ঘোড়া। মানে আরবি ঘোড়া না আমাদের দেশি ঘোড়ার থেকে অনেক বড় এবং শক্তিশালী হয়। তো সেই ঘোড়াটাকে আমদানি করার জন্য একটা বন্দর লাগবে, আর গুজরাটে ছিল বন্দর, সেখান থেকে আরব কাছে, তো সেখান থেকে আমদানি করা সহজ, অতএব গুজরাট দখল করো। তো সেটা ছিল একটা বড় কারণ। আচ্ছা, এখানেই তিনি একটা মানে রত্ন পেয়েছিলেন, সেটা হচ্ছে মানিক সিংহ। এই মানিক সিংহই হচ্ছে মালিক কাফুর একে কিনে নিয়ে এসেছিল আর কি, কৃতদাস। এরপরে তিনি 1301 খ্রিস্টাব্দের রণথম্বর আক্রমণ করেন, সেখানকার রাজা ছিল হামিদ দেব, পরাজিত হয়। চিতোর আক্রমণ করে 1303 খ্রিস্টাব্দে, চিতোর আক্রমণ করে রানা রতন সিংকে পরাজিত করেন, তার স্ত্রী হচ্ছে পদ্মাবত বা পদ্মিনী। এবং এই পদ্মাবত বা পদ্মিনীর যে লেখা মানে ওর ওপরে যে লেখাটা, সেটার নাম হচ্ছে পদুমাবত। এই পদুমাবত লিখেছেন মালিক মোহাম্মদ জায়সী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মালিক মোহাম্মদ জায়সীর লেখা পদুমাবত। আর এখানে চিতোরের নতুন নাম রাখেন খিজরাবাদ, এটা তার পুত্রের নাম থেকে নামটা আসে খিজরাবাদ। দক্ষিণ ভারত অভিযান মালিক কাফুরের নেতৃত্বে হয়। এখান থেকে একটা কোশ্চেন আসে দক্ষিণ ভারতে, মাথায় রাখবে, উত্তর থেকে দক্ষিণে অথবা দক্ষিণ থেকে উত্তরে রাজ্যগুলোর নাম চায়। তো যেভাবে তুমি সিরিয়ালি যাবে, মানে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত আক্রমণ করতে গেলে প্রথমে কে পড়বে, দেবগিরি, তো অতএব দেবগিরি সব থেকে উত্তরে, এইভাবে তোমরা এটাকে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। দেবগিরি হচ্ছে 1306-7 খ্রিস্টাব্দে যাদব বংশীয় রাজা রামচন্দ্র দেবকে পরাজিত করেন। তারপরে আসে ওয়ারেঙ্গল বা বরঙ্গল,
এই ওয়ারেঙ্গল বা বরঙ্গল এটা তেলেঙ্গানাতে অবস্থিত, এখানে কাকতীয়দের রাজবংশ ছিল। এটা হচ্ছে তোমার 1309 খ্রিস্টাব্দে এটাকে দখল করে রাজা প্রতাপ রুদ্রদেব। নেক্সট হচ্ছে দ্বার সমুদ্র বা হৈশালা, এটা কর্ণাটকে, এখানে হচ্ছে রাজা বীরবল্লাল 1310 সালে। এবং পাণ্ড অর্থাৎ মাদুরাই, এখানে বীর পাণ্ড রাজার নাম, এটা হচ্ছে 1311 খ্রিস্টাব্দে। আর এখানেই রামেশ্বরম মন্দির ধ্বংস করেন। তো আমরা উত্তর থেকে যদি দক্ষিণে যাই, তাহলে প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে তোমার দেবগিরি, যেটা প্রথমে আমরা দেবগিরি পাচ্ছি, তারপরে ওয়ারেঙ্গল বা বরঙ্গল যেখানে আমাদের কাকতীয় আছে, তারপরে দ্বার সমুদ্র যেখানে হৈশালা আছে, তারপরে পাণ্ড। এখানে তোমাদের কিন্তু মানে জায়গার নাম শুধু না, তার সঙ্গে রাজবংশের নামটাও দরকার। অনেক সময় পরীক্ষায় রাজবংশ দিয়ে দেয়, উত্তর থেকে দক্ষিণে সাজাও। রামেশ্বরম মন্দির হচ্ছে মাদুরাইতে, এখানে হচ্ছে বীর পাণ্ড, রাজার নাম হচ্ছে বীর পাণ্ড। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে তার কিছু পলিসি আলাউদ্দিনের খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এক হচ্ছে সর্বপ্রথম জমি জরিপের নীতি চালু করেছিলেন, মানে জমিকে মাপ করা, তার উপরে ট্যাক্স চালু করা। সেকেন্ড হচ্ছে সর্বপ্রথম রেশনিং ব্যবস্থা চালু করে। আজকের দিনে তো আমাদের যে রেশনিং ব্যবস্থাটা রয়েছে, মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা FCI থেকে হয়, তো সেই রেশনিং ব্যবস্থা আর কি, সেই আজকের মতো এত উন্নত না, মানে শস্য মজুদ থাকবে এবং প্রয়োজনে প্রজাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, এই ব্যবস্থাটা। দাগ এবং হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন, খুব মানে মাথার মধ্যে বুদ্ধি থাকলে এটা হয়। অ্যাকচুয়ালি 2 নম্বরই পৃথিবীর সব কালে সব জায়গাতেই ছিল। দাগ এবং হুলিয়া মানে কি বলতো, মানে সৈন্য, রাজার কাছে তো সৈন্য থাকতো না, সৈন্য থাকতো সামন্তদের কাছে। এবার সামন্তদের সৈন্য ভরণ পোষণের জন্য জমি দেওয়া হতো। তো এবার ধরো একজনের কাছে 500 সৈন্য আছে, তার জন্য তাকে নির্দিষ্ট পরিমাণ জমি অ্যালট করা আছে। তো 500 সৈন্য থাকলে তার সঙ্গে 500 ঘোড়া থাকবে। এবার কি হতো, এরকম অনেক সামন্ত আছে, তো এবার রাজা যখন বলতো তোমার সৈন্য প্রস্তুত করো, তখন অন্য কারো কাছ থেকে নিয়ে দেখানো হতো এটা আমার সৈন্য, অথচ তার কাছে 500 সৈন্য নেই বা 500 ঘোড়াও নেই। এইরকম সিচুয়েশন থাকতো। যুদ্ধের সময় রাজার কিন্তু এস্টিমেটে ভুল হতো। এই কারণে তিনি করতেন কি, ঘোড়ার গায়ে দাগ থাকবে। দাগ বলতে ধরে নাও মানে ব্যাপারটা হচ্ছে সিলের মতো, মানে এক একটা সামন্তের একটা নির্দিষ্ট দাগ আছে, ওর ঘোড়ার গায়ে ওই দাগই থাকবে। অতএব ওই সামন্তর কাছ থেকে অন্য সামন্ত সৈন্য নিয়ে যেতে পারতো না। সামন্ত মানে তো ওই ব্যাপারটাই, মানে জায়গিরদার বলো, সামন্ত বলো, ইকতাদার বলো, ব্যাপারটা একই। তো এই সিস্টেমটা তিনি ঘোড়ার জন্য দাগ এবং সৈন্যের জন্য হুলিয়া মানে চেহারার বিবরণ, এই জিনিসটা তিনি চালু করেছিলেন। নেক্সট হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, জিজিয়া প্রথা চালু করেছিলেন, সেনাদের জমির পরিবর্তে নগদ বেতন চালু করেছিলেন, এবং স্ট্যান্ডিং আর্মি অর্থাৎ রাজার কাছেও একটা নিজস্ব আর্মি থাকবে, সেই জিনিসটাও তিনি প্রথম চালু করেছিলেন। আর কেন্দ্রীয় শস্য ভান্ডার বা মান্ডি চালু করেছিলেন। আর তার রাজসভায় আমির খসরু ছিল, আমির খসরু আগেও ছিল, তার রাজসভায় তো ছিল 6 জন রাজার রাজসভায় আমির খসরু ছিলেন। আমির খসরু হচ্ছে কাওয়ালি এবং ইমন রাগ তৈরি করেছিলেন, আর নতুন নগর একটা তিনি স্থাপন করেছিলেন, সেটার নাম হচ্ছে সিরি। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তাহলে কি কি বললাম, জমি জরিপের রীতি চালু করেছিলেন, রেশনিং ব্যবস্থা, দাগ হুলিয়া, জিজিয়া কর চালু করেছিলেন, বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, স্ট্যান্ডিং আর্মি করেছিলেন, কেন্দ্রীয় শস্যাগার, আমির খসরু তার রাজসভায় ছিল, নতুন নগর ছিল সিরি। এরপরে চলে আসবো আমরা কুতুবুদ্দিন মোবারক শাহ। এটা এই কুতুবুদ্দিন মোবারক শাহ হচ্ছে মানে তোমার ওর পরবর্তী শাসক। এর কিছু হাস্যকর ঘটনা রয়েছে। এক হচ্ছে নিজে খলিফা উপাধি নেন। ও দেখেছে কোথায় বাগদাদ, কোথায় মিশর, কোথায় খলিফার কাছে যাব, কি আবার মানে তার কাছ থেকে অনুমতি নিয়ে আসবো, আমিই খলিফা, মানে ও নিজেই খলিফা উপাধি নিয়েছিলেন। তো নাম হচ্ছে কি কুতুবুদ্দিন মোবারক শাহ, নিজেই খলিফা উপাধি নিয়ে নেন। আর একটা জিনিস তিনি করেছিলেন, সেটা হচ্ছে রাজসভায় হাসি বাতিল করেছিলেন। হতে পারে তার রাজসভায় যারা ছিল তারা সবাই হয়তো জুবা কেশরী খায়, দাঁত কালো হয়ে গেছে, দেখতে ইচ্ছা করতো না, তো সেই জন্য তিনি রাজসভায় হাসি বাতিল করেছিলেন। নেক্সট হচ্ছে শেষ সুলতান। এই খলজিদের শেষ সুলতান হচ্ছে নাসিরুদ্দিন খসরু শাহ। এই নাসিরুদ্দিন খসরু শাহ ইনি একমাত্র কনভার্টেড হিন্দু ছিল যে সুলতান হয়েছিলেন। মাথায় রাখবে, একমাত্র কনভার্টেড হিন্দু যে সুলতান হয়েছিলেন তিনি কিন্তু এই মানে খলজিদের শেষ সুলতান নাসিরুদ্দিন খসরু শাহ। নেক্সট আমরা চলে আসবো তুগলক ডাইনেস্টি। তুগলক ডাইনেস্টি আমাদের 1320 থেকে 1414। গিয়াসউদ্দিন তুগলক হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা। এই গিয়াসউদ্দিন তুগলক আসল নাম ছিল গাজী মালিক, দিল্লির প্রথম সুলতান যিনি সর্বসম্মতিক্রমে সুলতান হয়েছিলেন, মানে কেউ বিরোধ করেনি, ওকে সুলতান মেনে নিয়েছিল। আর তিনি একটা পলিসি রেখেছিলেন, সেটা হচ্ছে কিক অ্যান্ড কিস, মানে কাউকে তাড়িয়ে দিতেও দ্বিধাবোধ করবে না, আবার জড়িয়ে নিতেও দ্বিধাবোধ করবে না। তো অর্থাৎ দৃঢ় অথচ নমনীয় পলিসি, মানে কিক অ্যান্ড কিক পলিসি। প্রথম সুলতান যিনি সেচ ব্যবস্থা চালু করেছিলেন, বহুবার পরীক্ষায় আসে, গিয়াসউদ্দিন তুগলক হচ্ছে প্রথম সুলতান যিনি সেচ বা ইরিগেশন ব্যবস্থা চালু করেছিলেন, খাল কেটেছিলেন। দেখো, খাল কাটার জন্য বিখ্যাত হচ্ছে ফিরোজ শাহ তুগলক, কিন্তু ফিরোজ শাহ তুগলক অনেক খাল কেটেছিলেন, তার জন্য ট্যাক্সও চালু করেছিলেন,
কিন্তু প্রথম চালু করেছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। আচ্ছা, নেক্সট হচ্ছে কাঠের প্রাসাদ ভেঙে মারা যান। মানে ব্যাপারটা হচ্ছে কি যে নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে তোমার হচ্ছে গিয়াসউদ্দিন তুগলকের একটা বিরোধ ছিল। নিজামুদ্দিন আউলিয়া হচ্ছেন একজন সুফি সাধক। তো এবার নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে তার বিরোধ ছিল। তো এবার তিনি রাজ্য দখলে বেরিয়েছিলেন। তো নিজামুদ্দিন আউলিয়া হয়তো কিছু বলেছিল, তো তিনি বলছিলেন যে আমি গিয়ে তোমাকে ব্যবস্থা করব। তো নিজামুদ্দিন আউলিয়া তখন একটা কথা বলেছিলেন, হানুজ দিল্লি দূর আস্ত, মানে দিল্লি এখনো অনেক দূরে। এই যে আমরা বলি না দিল্লি বহুত দূর, এই কথাটা নিজামুদ্দিন আউলিয়ার হানুজ দিল্লি দূর আস্ত সেখান থেকে। আর এই কথাটা তিনি বলেছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন তুগলককে। তো গিয়াসউদ্দিন তুগলক যখন ওখান থেকে আসে, তো এবার রাজাদের ব্যাপার তো মানে অনেক দূর সাম্রাজ্য দখল করতে চলে যায়, তো যেতেও লাগে 2 মাস 3 মাস, আসতেও লাগে 2 মাস 3 মাস। তো 2-3 মাস তো টানা আসা যায় না, রেস্ট নিতে হয়। তো রাজার প্রাসাদ মানে রেস্ট নেওয়ার জায়গাটাও তো অনেক বড় হবে, একটা আলিশান ব্যাপার থাকবে। তো সেক্ষেত্রে কাঠের প্রাসাদ বানিয়েছিলেন মানে মাঝপথে, আর সেই কাঠের প্রাসাদ ভেঙে পড়ে তিনি মারা যান। তো অনেক ঐতিহাসিক বলেন যে এটা নাকি আবার মোহাম্মদ বিন তুগলকের ষড়যন্ত্র হতে পারে। তো হয়তো মোহাম্মদ বিন তুগলক ষড়যন্ত্র করেছিলেন, নিজামুদ্দিন আউলিয়া হয়তো সেটাও জানতেন, সেই জন্য তিনি বলেছিলেন যে হানুজ দিল্লি দূর আস্ত। তো যাই হোক, ইবন বতুতার মতে এটা মোহাম্মদ বিন তুগলকের কারসাজি। নেক্সট চলে আসবে মোহাম্মদ বিন তুগলক, আসল নাম হচ্ছে জৌনা খাঁ। ভয়ঙ্কর রকম শিক্ষিত, মানে সব জানতেন, মানে আরবি ফার্সি থেকে শুরু করে অঙ্ক মহাকাশ বিজ্ঞান মানে এভরিথিং জানতেন। তোমরা দুটো নাম মনে রাখবে, একটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন থাকে যে নিম্নলিখিত কোন ব্যক্তি, অনেকগুলো বিষয় দেওয়া আছে, এগুলো জানতেন, মানে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, মহাকাশ বিজ্ঞান, মানে 5-6টা সাবজেক্ট, 5-6টা সাবজেক্ট বলতে 5-6টা ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত কিছু যদি থাকে, তোমরা দুটো আনসার নেবে। একটা আনসার হচ্ছে মোহাম্মদ বিন তুগলক মেডিয়েভেলের ক্ষেত্রে, আর মডার্ন হিস্ট্রিতে যদি সেই কোশ্চেনটা অপশনগুলো যদি মডার্ন হিস্ট্রি থেকে থাকে তাহলে সেটা দাদাভাই নওরোজি। ঠিক আছে, এর বাইরে তোমরা আরো কারো নাম যদি ভেবে থাকো ভুল ভেবেছো। তো যাই হোক, মোহাম্মদ বিন তুগলক এবং হচ্ছে কি বলে দাদাভাই নওরোজি। তো মোহাম্মদ বিন তুগলক কিন্তু খুব মানে ভয়ঙ্কর শিক্ষিত ছিল, অনেকগুলো সাবজেক্ট তিনি জানতেন, আরবি ফার্সি জানতেন, তার সঙ্গে বিজ্ঞানের বিষয়গুলোও জানতেন, এবং তার সুন্দর হাতের লেখা ছিল, ভালো ক্যালিগ্রাফিস্ট ছিলেন, সুন্দর হাতের লেখা ছিল। তার কিছু ভুল সিদ্ধান্ত ছিল। এক হচ্ছে তিনি রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরিতে স্থানান্তর করেন। কেন করেন? দিল্লিতে মঙ্গল আক্রমণের সম্ভাবনা ছিল। দৌলতাবাদ থেকে আবার ফিরিয়ে নিয়ে আসেন, কারণ ওখানে জলের ক্রাইসিস ছিল। তো যাই হোক, রাজধানী স্থানান্তর করতেই পারেন, কিন্তু সব কিছু অফিস কাচারি, লোকজন, গরু ছাগল ভেড়া যা আছে সব নিয়ে চলে গেছিল ওই রাজধানীতে, যার ফলে এটা একটা ব্লান্ডার ছিল। নেক্সট হচ্ছে খোরাসান আক্রমণের প্ল্যান করেন, ক্যান্সেল করেন। দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি করেন, বাড়াতেই পারেন, কিন্তু সেই সময় সেখানে খরা চলছিল, প্রজাদের অবস্থা খারাপ হয়ে যায়। টোকেন কারেন্সি, চীনে কুবলাই খাঁকে দেখে অনুপ্রাণিত হয়ে তিনি কিন্তু মানে তামার টোকেন কারেন্সি চালু করেছিলেন। দেখো এই জায়গাটায় এটাও তার একটা ভুল, কারণ একটা কারেন্সি বানাতে গেলে কিছু সিকিউরিটি মেনটেন করতে হয়, সেটা তিনি করেননি। কিন্তু ভালো কাজ কি করেছেন? কৃষি দপ্তর করেছেন, যেটার নাম আমির-ই-কোহি, এটা ইম্পর্টেন্ট। স্বর্ণমুদ্রা তার সময়কালে ছিল, সেটার নাম দিনার। দিনার কিন্তু গুপ্তদের সময়কালেও স্বর্ণমুদ্রা ছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় দিনার ছিল, আবার মোহাম্মদ বিন তুগলকের সময়ও দিনার স্বর্ণমুদ্রার নাম। সমসাময়িক হিস্টোরিয়ান হচ্ছে বরনি এবং ইসামি। তাম্রমুদ্রা ছিল একটা, এই টোকেন কারেন্সিটা না, এমনি তাম্রমুদ্রা ছিল, সেটার নাম দোকানি। তার সময়কালে ইবন বতুতা ছিল, মানে তার সাম্রাজ্যে এসেছিল ইবন বতুতা। ইবন বতুতার লেখা বইটার নাম সফরনামা বা কিতাবুল রাহেলা, মরক্কো থেকে এসেছেন, এবং তিনি দিল্লির প্রধান কাজী হিসাবে ছিলেন। মানে মোহাম্মদ বিন তুগলক তাকে অনেক কিছু দিয়েছিল, এমন কি বলছে বেটা, মানে ওকে বলছে যে আপনি চীনে যান, আমার দূত হিসাবে চীনে যাবেন, আপনি মরক্কো থেকে ঘুরতে ঘুরতে এখানে আসেন, এখানে থাকেন, অনেকদিন ছিল। তারপরে তাকে তিনি চীনেও পাঠিয়েছিলেন মোহাম্মদ বিন তুগলকের দূত হিসাবে। প্রথম সুলতান যিনি হোলি খেলায় অংশ নিয়েছিলেন মোহাম্মদ বিন তুগলক, হিন্দুদের উৎসব হোলি খেলাতে অংশগ্রহণ করেছিলেন। আর ইবন বতুতাকে তিনি এত প্রেফারেন্স দিয়েছিলেন, কিন্তু ইবন বতুতাই আবার বলেছে ওকে যে রক্ত পিপাসু শাসক। মানে ইবন বতুতা তোমার মোহাম্মদ বিন তুগলককে বলছে রক্ত পিপাসু শাসক। বদায়ুনি যে আছে তার সময়কালের একজন ইতিহাসবিদ, বদায়ুনি বলছে যে সুলতানের মৃত্যুতে সুলতান প্রজাদের হাত থেকে রক্ষা পেল, প্রজারা সুলতানের হাত থেকে রক্ষা পেল, মানে সবাই রক্ষা পায়। তোমরা কবে পাবে তোমরা জানো। নেক্সট হচ্ছে ফিরোজ শাহ তুগলক, মানে মোহাম্মদ বিন তুগলকের পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলকের সময়কাল 1351 থেকে 1388। প্রথম সুলতান যিনি নোবেলদের দ্বারা নির্বাচিত হয়েছিলেন। নোবেল মানে কি? নোবেল মানে হচ্ছে আমির ওমরাহ, জ্ঞানীগুণী ব্যক্তি।
আর সুলতানি পিরিয়ডের নোবেল মানে কি? মুসলিম স্কলার অথবা মুসলিম কঠোরভাবে মানে গোঁড়া মুসলিম, তাদের দ্বারা নির্বাচিত হয়েছিলেন। এবার তাদের দ্বারা নির্বাচিত হয়েছেন, অতএব তাদেরকে সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে? ধর্মীয় অনুশাসন মানতে হবে। তো সেক্ষেত্রে তিনি কি করেছিলেন? তিনি ধর্মাশ্রিত রাজতন্ত্রের আদর্শ প্রবর্তন করেন, অর্থাৎ রাষ্ট্র ধর্মের আদেশে চলবে। 2 হচ্ছে নিজেকে খলিফার ভৃত্য আখ্যা দেন, খলিফার ভৃত্য আখ্যা দেন, সবই কিন্তু নোবেলদের দ্বারা নির্বাচিত হওয়ার কারণে। তারপরে কি? কোরআন নির্দেশিত 4 রকমের কর চালু করেন, বাকি কর উঠিয়ে দেন। তার মধ্যে জিজিয়া তিনি চালু করেন। নেক্সট হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ স্থাপন করেন, মানে কর্ম নিয়োগ দপ্তর স্থাপন করেন। দাতব্য চিকিৎসালয়, সেটার নাম হচ্ছে দার উল সাফা, বিনা পয়সায় চিকিৎসা। দেওয়ান ই খয়রাত চালু করেন, মানে দান ধ্যান করা, মানে দুস্থ বৃদ্ধ এদেরকে দান ধ্যান করা, সেটা হচ্ছে দেওয়ান ই খয়রাত। আর দাতব্য চিকিৎসালয়কে বলা হচ্ছে দার উল সাফা। কৃতদাসদের জন্য তিনি একটা দপ্তর স্থাপন করেন, সেটার নাম হচ্ছে দেওয়ান ই বন্দেগান। এই যে বন্দেগান কথাটা আছে, আর একটা আমরা পাবো 40 চক্র বন্দেগান ই চাহেলগানি, আর এখানে দেওয়ান ই বন্দেগান, এটা কিন্তু কৃতদাসদের জন্য। নেক্সট হচ্ছে তিনি কিছু তিনি যেহেতু উগ্র সমর্থক ছিলেন ধর্মের, অতএব অন্য ধর্মের প্রতি কিছু বিরূপ আচরণ করেছিলেন। সেক্ষেত্রে পুরীর জগন্নাথ মন্দির এবং কাংড়ার জ্বালামুখী মন্দির ধ্বংস করেছিলেন। জগন্নাথকে নাকি তিনি সমুদ্রেও ফেলে দিয়েছিলেন, এরকম কথা আছে। আবার জ্বালামুখী মন্দিরে কিছু ম্যানুস্ক্রিপ্ট ছিল সংস্কৃত, সেটাকে আবার ওখান থেকে নিয়ে এসে সেটাকে আবার অনুবাদ করেন তিনি ফার্সিতে। তো হয়তো তার কোনো একটা তথ্য ভালো লেগেছিল বা কিছু, এই কারণে। আর ফার্সিতে যে অনুবাদ করেন সেটার নাম দেন দালাইল ই ফিরোজ শাহী। দালাইল ই ফিরোজ শাহী, সেটা ওই জ্বালামুখী মন্দিরের যে ম্যানুস্ক্রিপ্ট সেটাকে ফার্সিতে অনুবাদ করেন, সেই ফার্সি অনুবাদের নাম হচ্ছে দালাইল ই ফিরোজ শাহী। আরেকটা জিনিস, এখানে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সামরিক অভিযান করেছিলেন, মানে দিল্লির যত সুলতান ছিল তার মধ্যে ফিরোজ শাহ তুগলক হচ্ছে প্রথম যিনি আমাদের বাংলাদেশে অভিযান করেছিলেন, সামরিক অভিযান। 2 বার করেছেন, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, প্রথমবার করেছেন ইলিয়াস শাহ, তখন বাংলার নবাব ছিলেন। তো নবাব না, তখন সুলতান বলা হতো। তো বাংলার সুলতান ছিলেন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ কি করেছে? দেখে যে দিল্লি থেকে আসছে আক্রমণ করতে সুলতান, উনি কিচ্ছু করেননি, চুপচাপ গৌড় থেকে উঠে গিয়ে একদালা দুর্গে গিয়ে বসে আছেন। একদালা দুর্গের 2 পাশে নদী, মাঝখানে দ্বীপ, আর সেই দ্বীপের মাঝখানে গিয়ে বসে আছে, আর ফিরোজ শাহ তুগলক এসে দাঁড়িয়ে আছে নদীর ধারে। আজকের মতো তো আর তখনকার ব্যবস্থা ছিল না, যার ফলে দাঁড়িয়ে আছে। আর বাংলায় বর্ষা শুরু হয়ে গেছে, আর আমাদের এখানে তো মশার চাষ হয়, তো যার ফলে প্রচুর মশার কামড় এবং বর্ষা, ফিরোজ শাহ চলে গেছে। 2 বছর পরে আবার আসছে, 2 বছর পরে সেম রিপিট হয়েছে, আবার ওই একদালা দুর্গে গিয়ে লুকিয়ে পড়েছে। তখন আবার সিকান্দার শাহ ছিল না, ওর ছেলে ছিল, ওখানে গিয়ে বসে পড়েছে। তো এইভাবে বাংলা আক্রমণ করেছে, কিন্তু সফল হয়নি। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার তাকে সুলতানি যুগের আকবর বলা হয়। ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়, কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইকতা ব্যবস্থাকে বংশানুক্রমিক করেছিলেন। ইকতা ব্যবস্থা চালু করেছিলেন ইলতুৎমিশ, আর তিনি বংশানুক্রমিক করেন। নতুন শহর প্রতিষ্ঠা করেছিল ফিরোজাবাদ এবং জৌনপুর। এই জৌনপুর শহরটা জৌনা খাঁ অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের নামে, আর ফিরোজাবাদটা ফিরোজ শাহ তুগলকের নামে। এই ফিরোজাবাদটাই আজকের দিনে হচ্ছে ফিরোজ শাহ কোটলা। অতএব ফিরোজাবাদ না থেকে যদি ফিরোজ শাহ কোটলা হয়, সেটাও কিন্তু তোমার এই ফিরোজ শাহ তুগলকই হবে। আর কুতুব মিনারের সংস্কার করেছিলেন, যে বলেছিলাম 4 তলায় বাঁচ পড়েছিল, সেটাকে তিনি 2টো তলা বানিয়েছেন এবং সাদা মার্বেল দিয়ে তিনি নির্মাণ করেছিলেন। আর তিনি একটা গ্রন্থ লিখেছেন, সেটার নাম হচ্ছে ফুতুয়াত ই ফিরোজ শাহী। ফুতুয়াত ই ফিরোজ শাহী। নেক্সট হচ্ছে এই তুগলক ডাইনেস্টির শেষ শাসক, তার নাম হচ্ছে নাসিরুদ্দিন মামুদ। এই নাসিরুদ্দিন মামুদের সময়কালে 1398 সালে তৈমুরলং ভারত আক্রমণ করেছিল। নাসিরুদ্দিন মামুদের সময়কালে 1398 সালে তৈমুরলং ভারত আক্রমণ করেছিল। নাসিরুদ্দিন মামুদ ইম্পর্টেন্ট না, তৈমুরলং কবে ভারত আক্রমণ করেছে এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট চলে আসবে সৈয়দ বংশ। খুব বেশি ইনফরমেশন নেই। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ, এইটুকুই উপাধি আসে। তিনি সুলতান উপাধি নেননি, তিনি তৈমুরলং ওকে বসিয়ে গেছে, তো অতএব তিনি তৈমুরলং এর নামে খুতবা পাঠ করতেন। আর শেষ সুলতান ছিল আলাউদ্দিন আলম শাহ এই বংশে। সৈয়দ বংশ থেকে একটাই প্রশ্ন পরীক্ষায় আসে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খাঁ। নেক্সট হচ্ছে লোদি বংশ। লোদি বংশ হচ্ছে প্রথম আফগান বংশ। এগুলো কিন্তু আমরা সব তুর্কি বংশ পড়ে যাচ্ছি। লোদি হচ্ছে প্রথম আফগান বংশ সুলতানি যুগে। আর প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি। বহলুল লোদি নিজেকে আফগান পীর হিসেবে ঘোষণা করেন, আফগান পীর। আর এই কারণে তিনি সিংহাসনে বসতেন না, নিচে বসতেন।
আচ্ছা, তারপরে হচ্ছে তিনি একটা মুদ্রা চালু করেছিলেন, সেটার নাম হচ্ছে বহললি মুদ্রা। নেক্সট হচ্ছে সিকান্দার লোদী। সিকান্দার লোদীর আসল নাম ছিল হচ্ছে নিজাম খান, আর তার সময়েই ভক্তি সাধক কবির সমসাময়িক ছিলেন সিকান্দার লোদীর। পরীক্ষায় কোশ্চেন আসে যে কবির কার সমসাময়িক ছিলেন, আনসার হবে সিকান্দার লোদী। নেক্সট হচ্ছে জিজিয়া কর চালু করেছিলেন, আর একটা বিশেষ মাপ মানে মেজারমেন্টের একটা বিশেষ চালু করেছিলেন, সেটার নাম হচ্ছে গজ ই সিকান্দারি। আর তিনি গুলরুখি বা লাল ফুল ছদ্মনামে লিখতেন, সেটা হচ্ছে তোমার ফার্সি কবিতা লিখতেন, সেটা গুলরুখি বা গুলরুখ বা লাল ফুল যেটাই থাকুক না কেন। আর শেষ সুলতান লোদী বংশে সেটা হচ্ছে ইব্রাহিম লোদী। ইব্রাহিম লোদীর এখানে আর বেশি কিছু করব না, সেটা আমরা ডিটেলস করবো হচ্ছে মুঘল যখন পড়াবো তখন। এবার এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ফেমাস ব্যক্তি রাজার বাইরে, সেটার নাম হচ্ছে আমির খসরু। মোটামুটি 6 জন কি 7 জন সুলতানের রাজসভায় আমির খসরু ছিলেন। তার মধ্যে একটা আমরা পাবো হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, গিয়াসউদ্দিন বলবন, আর একটা পাবো হচ্ছে আমরা আলাউদ্দিন খলজি। এই দুজন বিখ্যাত, আর এদের মাঝখানে যতজন রাজা ছিল অধিকাংশের রাজসভায় তিনি ছিলেন। আমির খসরু হচ্ছে সুফি কবি ছিলেন এবং নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত ছিলেন, আর তিনি ফার্সি এবং উর্দুতে লিখেছেন। তো মানে উর্দু কবিতার স্রষ্টা বলা হয় তাকে। যাই হোক, উর্দু এবং ফার্সিতে লিখেছেন। জন্ম হচ্ছে পাতিয়ালা, পাঞ্জাবের পাশে পাতিয়ালা। আর সঙ্গীতের মধ্যে কাওয়ালি। কাওয়ালি হচ্ছে মানে ইন্ডিয়ান এবং ইরানিয়ান মিউজিকের কম্বিনেশন কাওয়ালি, সেটা তিনি চালু করেছিলেন আমির খসরু। আর বাদ্যযন্ত্রের মধ্যে সেতার এবং তবলা। সেতার হচ্ছে বীণায়, মানে আমাদের যে বীণা বাদ্যযন্ত্র, সেটাতে ইন্সপায়ার হয়ে তিনি সেতার আবিষ্কার করেছিলেন। নেক্সট আমরা চলে যাব বাহমনি এবং বিজয়নগর, দুটো সাম্রাজ্য। সুলতানি সময়কালে মোহাম্মদ বিন তুগলকের সময়কালে দুটো সাম্রাজ্য দক্ষিণে প্রতিষ্ঠা হয়েছিল। আলাউদ্দিন খলজি যে জায়গাগুলো দখল করেছিল সেখানে নতুন করে সাম্রাজ্য স্থাপন হয়েছিল। সেই সাম্রাজ্যের মধ্যে একটা বাহমনি, একটা বিজয়নগর। তোমরা যদি বাহমনি বিজয়নগর পড়তে নাও তাহলে দেখবে যে শেষ হচ্ছে না, আর প্রচুর ইনফরমেশন। আমাদের দরকারই নেই, আমরা পিএইচডি কেউ করবোই না, আমাদের তো ছোট কয়েকটা পরীক্ষা পাশ করলেই যথেষ্ট। তো সেই হিসাবে আমরা মেইন ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষায় আসে, বাহমনি সাম্রাজ্য ফাউন্ডারকে আলাউদ্দিন বাহমান শাহ। আসল নাম কি? হাসান গাঙ্গু। মানে গাঙ্গু হাসাতো সেটা নয়, মানে হাসান গাঙ্গু হচ্ছে ওর প্রকৃত নাম। রাজধানী কোথায় ছিল? গুলবর্গা। জিজিয়া কর তুলে দিয়েছিলেন, জিজিয়া কর তিনি তুলে দিয়েছিলেন। শেষ রাজা ছিল বাহমনিদের শেষ রাজা হচ্ছে কলিমুল্লাহ শাহ। এবার বাহমনি সাম্রাজ্য ভেঙে গেছিল মামুদ গাওয়ানের পরবর্তীকালে। এবার ভেঙে যাওয়ার পর তোমার হচ্ছে বাহমনি 5টা ভাগে ভাগ হয়, এবং 5টা ভাগ থেকে 5টা নতুন সাম্রাজ্য, যেটা বাহমনিরই অংশ, 5টা সাম্রাজ্য তৈরি হয়। তার মধ্যে একটা হচ্ছে বেরার। বেরার হচ্ছে তোমার মহারাষ্ট্র। তো সেই বেরারের এলাকায় যেটা নতুন সাম্রাজ্য হয়েছিল সেটা হচ্ছে 1484 খ্রিস্টাব্দে। আর এই বংশটা প্রতিষ্ঠা করেছিলেন ইমাদ শাহ, বংশের নাম ইমাদ শাহী। আর একবার বলি, বেরার 1484 সাল দরকার নেই, ছেড়ে দাও। বেরার, সেখানে ইমাদ শাহ প্রতিষ্ঠা করেছে, ইমাদ শাহী বংশ। নেক্সট হচ্ছে বিজাপুর। বিজাপুরে ইউসুফ আদিল শাহ প্রতিষ্ঠা করেছে আদিল শাহী বংশ। নেক্সট হচ্ছে আহমদনগর, আহমদ নিজাম শাহ প্রতিষ্ঠা করেছে নিজাম শাহী বংশ। গোলকুন্ডা কুতুব শাহ প্রতিষ্ঠা করেছে কুতুব শাহী বংশ। আর বিদার হচ্ছে আমির আলী বারিদ প্রতিষ্ঠা করেছে বারিদ শাহী বংশ। তো তোমরা ফাউন্ডার গুলোর নাম পড়লে বংশের নাম অটোমেটিক্যালি চলে আসবে। এখানে এই যে বিজাপুরের যে শাসক ছিলেন ইউসুফ আদিল শাহ, এই আদিল শাহী বংশের রাজত্বকালে তোমার গোয়া 1510 খ্রিস্টাব্দে আলবুকার, পর্তুগিজ আলবুকার গোয়া দখল করেছিল। আর বাহমনিদের শত্রু ছিল বিজয়নগর। বিজয়নগরে সেই সময় রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় তোমার পর্তুগিজদের আলবুকারকে সহযোগিতা করেছিল গোয়া দখল করার ক্ষেত্রে, কারণ গোয়া ছিল বিজাপুরের সাম্রাজ্যের অধীনে। নেক্সট চলে আসবো আমরা হচ্ছে বিজয়নগর। বিজয়নগরে 4টে বংশ রাজত্ব করেছিল। প্রথম যে বংশ সঙ্গম, তারপরে হচ্ছে সালুব, তুলুব, আরাবিদু। 4টা বংশ, সঙ্গম, সালুব, তুলুব, আরাবিদু। আচ্ছা, বিজয়নগরে এই 4টে বংশের মধ্যে সঙ্গম প্রথমে আসে, সঙ্গম শেষ হয়, সালুব শুরু হয়, সালুব শেষ হয়, তুলুব শুরু হয়, তুলুব শেষ হয়, আরাবিদু আসে। তো এই 4টে বংশের প্রত্যেকটা বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ সম্রাট পড়তে হবে। আর ওভারঅল গোটা বিজয়নগরের 4টে বংশের মধ্যে শ্রেষ্ঠ শাসক যিনি, তার নাম হচ্ছে কৃষ্ণদেব রায়। তো সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্ক। আর গ্রেট রুলার হচ্ছে দ্বিতীয় দেবরায়, লাস্ট রুলার হচ্ছে দ্বিতীয় বিরূপাক্ষ। আচ্ছা, তোমরা একটু জল খাও, আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে তোমরা ভিডিওটা দেখবে, ভালো লাগলেও তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। খারাপ লাগলেও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? সঙ্গম ডাইনেস্টি ফাউন্ডার হচ্ছে হরিহর ও বুক্ক, গ্রেট রুলার হচ্ছে দ্বিতীয় দেবরায়, আর লাস্ট রুলার হচ্ছে দ্বিতীয় বিরূপাক্ষ।
সালুব যে ডাইনেস্টি সেখানে ফাউন্ডার হচ্ছে নরসিংহ, এই বংশটা হচ্ছে নরসিংহের বংশ আর কি, প্রতিষ্ঠাতা হচ্ছে নরসিংহ, শেষ এবং শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে ইম্মাদি নরসিংহ। আরেকবার বলছি, সালুব ডাইনেস্টির প্রতিষ্ঠাতা শুধু নরসিংহ, আর শ্রেষ্ঠ শাসক এবং শেষ শাসক ইম্মাদি নরসিংহ। তারপর আছে তুলুব ডাইনেস্টি। আগে সালুব হচ্ছে নরসিংহ দিয়ে শেষ হলো, তুলুব নরসিংহ দিয়েই শুরু হলো। বীর নরসিংহ হচ্ছে প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণদেব রায়, আর লাস্ট হচ্ছে রাম রায়। রাম রায়ের সময় একটা যুদ্ধ আছে, তোমাদের দেখো ওটা বলবো। আরাভিদু যেটা, এই বংশের প্রতিষ্ঠাতা তিরুমল, গ্রেট হচ্ছে দ্বিতীয় ভেঙ্কট, আর লাস্ট হচ্ছে তৃতীয় রঙ্গ। আর একবার বলছি, আরাভিদু ডাইনেস্টির ফাউন্ডার তিরুমল, গ্রেট হচ্ছে দ্বিতীয় ভেঙ্কট এবং লাস্ট হচ্ছে তৃতীয় রঙ্গ। বেশ কয়েকটা ইনফরমেশন, এবার যেগুলো বলবো সেগুলো বিজয়নগর থেকে পরীক্ষায় আসবেই, যে কোনো পরীক্ষায় কোশ্চেন আসে। মানে আমাদের সাউথ ইন্ডিয়া যদি সুলতানি থেকে একটা কোশ্চেন আসে, এবার যেটা বলবো সেখান থেকে কি আসে। ফেমাস ট্রাভেলার, 5 জন ট্রাভেলারের নাম তোমাদের পড়তে হবে। 6 জন, একজন ইবন বতুতা। ইবন বতুতা তো আমরা মোহাম্মদ বিন তুগলকে পড়েই নিয়েছি, মরক্কো থেকে এসেছিলেন, দিল্লিতে প্রধান কাজী ছিলেন, মোহাম্মদ বিন তুগলক ওকে চীনে ওর দূত হিসাবে পাঠিয়েছিলেন, তিনি সবকিছু করে টোরে তারপরে তিনি বিজয়নগরে এসেছিলেন। ঠিক আছে, তো ইবন বতুতা বিজয়নগরে আসে। ইবন বতুতা মানে লোক কোথাকার ছিলেন, মরক্কো, আফ্রিকার মরক্কো থেকে আসেন। তিনি হচ্ছে প্রথম হরিহর, অর্থাৎ হরিহর এবং বুক্কা, তারা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তো সেই প্রথম হরিহরের রাজসভায় এসেছিলেন ইবন বতুতা, আর তার লেখা বইটার নাম হচ্ছে কিতাবুল রেহেলা বা সফরনামা। নেক্সট হচ্ছে নিকোলো কন্টি। নিকোলো কন্টি হচ্ছে ইতালি থেকে এসছে। ইতালি মানে মনে করে নাও প্রধানমন্ত্রীর নাম। তো নিকোলো কন্টি হচ্ছে ইতালি থেকে এসছে। কার সময়কালে এসছে দেখো, কোনো বইতে প্রথম দেবরায় লেখা থাকে, কোনো বইতে দ্বিতীয় দেবরায় লেখা থাকে। যেহেতু আমার মানে ওই সময়কালে জন্ম হয়নি, আমি ঠিক ওইভাবে বলতে পারবো না। পরীক্ষায় যদি দুটো অপশনই দেয়, প্রথম দেবরায় আর দ্বিতীয় দেবরায়, তাহলে হচ্ছে তোমাদের যা ইষ্ট দেবতা আছে তার নাম নিয়ে লিখে আসবে, আর নালে ছেড়ে আসবে। নিকোলো কন্টি হচ্ছে ইতালি থেকে এসছিলেন, কোনো বইতে প্রথম দেবরায়, কোনো বইতে দ্বিতীয় দেবরায় লেখা থাকে। আব্দুর রাজ্জাক হচ্ছে ইরান থেকে এসছেন দ্বিতীয় দেবরায়ের সময়কালে। ডমিনিগো পায়েস, অত দরকার নাই, শুধু পায়েজ মনে রাখবে। পায়েজ এসেছিল পর্তুগাল থেকে কৃষ্ণদেব রায়ের সময়কালে। নুনিজ এসেছিল পর্তুগাল থেকে অচ্যুত রায়ের সময়কালে, আর বারবোসা এসেছিলেন কৃষ্ণদেব রায়ের সময়কালে পর্তুগাল থেকে। তাহলে 3 জন পর্তুগাল থেকে এসে, একটা পায়েজ, একটা নুনিজ, একটা বারবোসা। যত বিটঘুটা নাম আছে মনে রাখবে পর্তুগাল থেকে এসছে। ঠিক আছে, তার মধ্যে পায়েজ এবং বারবোসা হচ্ছে কৃষ্ণদেব রায়ের সময়কালে, আর নুনিজ হচ্ছে অচ্যুত রায়ের সময়কালে। আচ্ছা, আব্দুর রাজ্জাক হচ্ছে দ্বিতীয় দেবরায়ের সময়কালে, ইবন বতুতা হচ্ছে প্রথম হরিহর, আর ওদিকে মোহাম্মদ বিন তুগলক। পরীক্ষার অপশনে মোহাম্মদ বিন তুগলকই থাকবে, হরিহর মনে রাখার দরকার নেই। বিজয়নগরের এলাকাটা কি ছিল? এলাকাটা হচ্ছে তুঙ্গভদ্রা যে নদী, তার দক্ষিণ দিকের এলাকাটা ছিল। ঠিক আছে, তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ দিকে। রাজধানী কোথায় ছিল? রাজধানী হচ্ছে হাম্পি। হাম্পি হচ্ছে কর্ণাটক। নেক্সট হচ্ছে এখানে একটা গ্রন্থ আছে অমুক্ত মাল্যদা। এই অমুক্ত মাল্যদা এটা তেলেগু ভাষার বই, এটা কৃষ্ণদেব রায়ের লেখা। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। অমুক্ত মাল্যদা কার লেখা? কৃষ্ণদেব রায়। কিছু পরীক্ষায় যারা কোশ্চেন সেট করে একটু ছ্যাঁচড়া গোছের লোক হলে বলবে কোন ভাষায় লেখা, উত্তরটা হবে তেলেগু। মাধব বিদ্যারণ্য এবং বেদের ভাষ্যকার সায়নাচার্য ছিল হরিহর এবং বুক্কের মন্ত্রী। মনে রাখলে ভালো, না মনে রাখলে আরো ভালো। রায়চুর দোয়াব নিয়েই কিন্তু বাহমনির সঙ্গে বিজয়নগরের লড়াই। বাহমনির সঙ্গে বিজয়নগরের লড়াই ধর্মীয় কারণের বাইরে যেটা মূল কারণ, সেটা হচ্ছে রায়চুর দোয়াব। কৃষ্ণা তুঙ্গভদ্রার মধ্যবর্তী এলাকা, ভীষণ ফার্টাইল ল্যান্ড। সেই ল্যান্ড ফার্টাইল ল্যান্ড, এবং সেখানকার একটা দুর্গকে নিলে পারে মানে পজিশনগত দিক থেকে মানে একটা স্ট্রং অবস্থায় থাকা যাবে। ওই এলাকাকে নিয়েই বিজয়নগরের সঙ্গে বাহমনির লড়াই। তো রায়চুর দোয়াব মাথায় রাখবে। একটা যুদ্ধ বলেছিলাম যেটা মনে রাখতে হবে, তালিকোটার যুদ্ধ বা রাক্ষস তঙ্গরীর যুদ্ধ বা বানিহাট্টির যুদ্ধ। অ্যাকচুয়ালি রাক্ষস এবং তঙ্গরীর দুটো জায়গা, তার মাঝখানের এলাকাটা তালিকোটা বা বানিহাট্টি। এবার এই জায়গাটাতে যুদ্ধ হয়েছিল। এইটা পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসছে। 1565 সালে যুদ্ধ, শুধু সালটাই চায়। তালিকোটার যুদ্ধ কত সাল? 1565। কার সঙ্গে কার হয়েছিল? বিজয়নগরের সঙ্গে বাহমনির। বিজয়নগরের পক্ষে ছিল রাম রায়, আর বাহমনির পক্ষে ওরা 5টা ভাগ হয়ে গেছিল, তার মধ্যে বিদর বাদ দিয়ে বাকি 4টে ভাগ এক হয়ে গেছিল। এবং এক যে হয়েছিল তাদের নেতা কে ছিল? আদিল শাহ ছিল। তার নেতৃত্বে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে রাম রায় পরাজিত হয়, নিহত হয়, অর্থাৎ বিজয়নগরের পরাজয় ঘটে।
আর দু তিনটে টার্ম মনে রাখবে, একটা হচ্ছে নায়ক প্রথা আর আইগার প্রথা। এই দুটো প্রথা বিজয়নগরের সঙ্গে যুক্ত। নায়ক প্রথাটাই হচ্ছে ওদের ওই মানে নায়ক হচ্ছে ওদের সেনা নায়ক টাইপের, সেনা নায়ক থেকে নায়ক এসে, যেটা দক্ষিণ ভারতে পলিগার বিদ্রোহ হয়েছিল, যেটা তোমরা পরে পড়বে। তো সেই পলিগার মানে এটা তো মডার্ন হিস্ট্রিতে পড়বে। তো এই নায়করাই ছিল পলিগার। আর বিজয়নগরের কিছু মুদ্রা, একটা মুদ্রার নাম বরাহ বা প্যাগোডা, এটা স্বর্ণ মুদ্রা ছিল। কোশ্চেন আসে, এটা এটা ডাব্লিউবিসিএস মেইনস লেভেলের কোশ্চেন। বরাহ এবং প্যাগোডা কাদের মুদ্রা? উত্তরটা হচ্ছে বিজয়নগরের। কি মুদ্রা? স্বর্ণ মুদ্রা। কিন্তু বিজয়নগরের সবচেয়ে বেশি পরিচিত স্বর্ণ মুদ্রা কোনটা? সেটা হচ্ছে ফানাম, সবচেয়ে বেশি ব্যবহৃত। আরেকটা শব্দ পরীক্ষায় আসে, এটা বিশেষ করে তোমার ডাব্লিউবিসিএস বা পিএসসির পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে অষ্টদিগ্গজ আর অষ্টপ্রধান। দেখো, অষ্টদিগ্গজ যেটা সেটা বিজয়নগরে, অষ্টপ্রধান যেটা সেটা কিন্তু তোমার হচ্ছে মারাঠাদের ক্ষেত্রে। ঠিক আছে, মারাঠাদের মানে রাজসভায় অষ্টপ্রধান থাকতো। আর অষ্টদিগ্গজ হচ্ছে নবরত্ন সভার অনুকরণে, যেটা তোমার নবরত্ন বলতে বিক্রমাদিত্যের রাজসভায় ছিল, আকবরেরও নবরত্ন ছিল, এরপরের ভিডিওতে দেব। তো সেই নবরত্ন মানে জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে নিয়ে, সেখানে হচ্ছে কৃষ্ণদেব রায়ের রাজসভাতে নবরত্ন অষ্টদিগ্গজ ছিল, 8 জন জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন। তার মধ্যে একজন বিখ্যাত, তার নাম হচ্ছে পেড্ডন। এই পেড্ডনকে বলা হয় অন্ধ্র কবিতার পিতামহ। আরেকবার বলছি, পেড্ডন কবির নাম, তাকে বলা হয় অন্ধ্র কবিতার পিতামহ। আচ্ছা, তার লেখা বই হচ্ছে মনুচরিতাম আর জাম্ববতী কল্যাণম। মনুচরিতাম আর জাম্ববতী কল্যাণম, এই হচ্ছে আমার আর্লি মেডিয়াভেল এবং মেডিয়াভেলের একটা বড় পার্ট। তোমরা ভিডিও ভালো করে শুনবে, আমি দেখতে না করছি, এদিকে তাকাবে না, লেখা পড়ার চেষ্টাও করবে না, শুধু শুনবে ভালো করে। যত বেশি শুনবে তোমাদের তত উপকার হবে, রিভিশন হবে। ভালো থাকবে, টাটা।